স্বাগত। আমি সুলতানা রহমান, স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধের দামামা, এর মধ্যে কে কতজনকে ঘায়েল করতে পেরেছে এ নিয়ে যেমন হিসাব নিকাশ হচ্ছে, এই একটি হামলার মধ্য দিয়ে কার জয় হয়েছে কার পরাজয় হয়েছে সেই হিসাবও যেমন হচ্ছে। কিন্তু আমরা দেখি মানুষ মারা গেছে, আমরা দেখি যুদ্ধ হচ্ছে, রক্তপাত হচ্ছে, যা কখনোই কারো কাম্য হতে পারে না। তবু পৃথিবীতে অশান্তি হয়, পৃথিবীতে যুদ্ধ বাঁধে, এবং একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাই। জয় পরাজয় কারোরই আসলে শেষ পর্যন্ত হয় না, কিন্তু সবাই আমরা জয়ী হতে চাই। সেই এই কথাগুলি খুবই আদর্শিক কথা শোনালেও কিন্তু এটাই সত্যি কথা যে যুদ্ধে শুধু মানুষেরই প্রাণহানি হয়। সেটি যদি সন্ত্রাসীও হয় তবুও সে মানুষ, তার ন্যায় বিচার পাওয়ার অধিকার থাকে যেমন সত্য, তেমনি কাশ্মীরে যেই আমরা দেখেছি যে যেভাবে নৃশংসভাবে হামলা চালানো হয়েছিল, জঙ্গিরা হামলা চালিয়েছিল এবং 26 জনের প্রাণহানি হয়েছিল, সেটিও কারো কাম্য ছিল না। সব মিলিয়ে ভারত পাকিস্তানের যে যুদ্ধ বেঁধেছে, এর মধ্যে দুটি দেশই পারমাণবিক শক্তির অধিকারী, ফলে সারা পৃথিবী জুড়েই আতঙ্ক। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সংশয়ে কিংবা তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই হামলা লজ্জাজনক। তবু পৃথিবীর সবাই খুব আতঙ্কিত আছে, কারণ পারমাণবিক হামলা যদি কেউ চালিয়ে ফেলে তার রেশ অনেক দূর পর্যন্ত গড়াবে। আমরা আশা করি, বিশ্বাস রাখতে চাই সে পর্যন্ত গড়াবে না। কিন্তু আমার যেটি শিরোনাম, এই যে পাক ভারত যুদ্ধ, এতে বাংলাদেশের লাভ কি ক্ষতি কি, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর সাবের চৌধুরী, এবং আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক শাহজাদা পারভিন। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি আমার এই সুলতানা রহমানের আয়োজনে। ডক্টর সাবের চৌধুরী, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে কেমন কৌশল আপনি দেখলেন? আমরা দেখলাম ভারত দুজন নারী কর্নেল, তাদেরকে এই হামলার পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন সবই এই দুজনকে করেছে। আমার মনে হয় এটি একটা ভিন্ন মাত্রা দিয়েছে। কিন্তু এই পাক ভারত যেই যুদ্ধ শুরু হয়েছে বলে আমরা বলছি ঢালাও ভাবে, আসলে কি যুদ্ধ শুরু হয়েছে? ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা শুধুমাত্র একটি নমুনা দেখিয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। আমরা সকলেই অবগত রয়েছি যে গত 22 এপ্রিল কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে যেই আক্রমণটি হয়েছে, ভারত যেটা আমি একটুখানি আপনাকে জানিয়ে রাখি, আমার সঙ্গে যুক্ত হয়েছেন দিল্লি থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী, তাকেও আমন্ত্রণ জানিয়ে রাখলাম। জি, ডক্টর সাবের চৌধুরী। জি, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে যেটা আপনার সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে ভারত সরকার। এখানে প্রাথমিকভাবে বিষয় যেটা, এটা কিন্তু বহুদিন ধরে খুবই জনপ্রিয় একটা পর্যটন স্পট। বাংলাদেশ থেকেও যারা সাধারণত কাশ্মীরে বেড়াতে যান প্রায় সকলেই সেই জায়গাটায় গেছেন। আবার এখানে আরেকটা যে বিষয় উল্লেখ্য যে তার খুব কাছাকাছি কিন্তু একটা ক্যান্টনমেন্টের অবস্থান রয়েছে এবং ভারতের যে মূল সৈন্য সংখ্যা তার একটা অনেক বৃহৎ অংশ, প্রায় 5 লাখের কাছাকাছি সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করেন। তো এইরকম একটা অবস্থান যেটা আসলে খুবই স্পর্শকাতর একটা জায়গা, তো সেখানে এই ধরনের একটা ঘটনা খুবই অনভিপ্রেত। আমরা বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকদের সাথে যে আলাপ আলোচনাগুলো করেছি, এটা প্রাথমিকভাবে অনেকেই ভারত সরকারের একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হিসেবেই দেখেছেন। পরবর্তীতে যেই সিচুয়েশনটা হয়েছে যে এর পর বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভারত সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে যে এই বিষয় করণীয় কি। যদিও অনেক বিশ্লেষক তখন বলছিলেন যে না, এটা থেকে হয়তো যুদ্ধাবস্থার মতো কিছু হবে না, কিন্তু আমাদের একটা ধারণা ছিল যে যেহেতু ওখানে আমরা দেখেছি যে হামলার ধরনটা একটু ভিন্ন, মূলত একটা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে একটা টার্গেট করার
জায়গা ছিল, যদিও পরবর্তীতে একজন মুসলিম তাদেরকে বাঁচানোর জন্য সেখানে আত্মাহুতি দিয়েছেন। তো এই জায়গাটা নিয়ে ভারত তাদের যে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন অজিত দোভাল সহ সমগ্র তাদের সেনা সদস্যরা যারা রয়েছেন, তারা বেশ সিরিয়াসলি জিনিসটা নিয়েছেন। এবং একই সাথে আমরা পাকিস্তানের ক্ষেত্র থেকে দেখেছি যে যখন এই সন্ত্রাসী হামলার দায়ভারটা পাকিস্তানের উপর গেছে, তখন কিন্তু পাকিস্তানের ক্ষেত্র থেকে যতটুকু আমরা খবর পেয়েছি যে তারা একটা ডিফেন্সিভ মোডেই মূলত ছিল, এবং তাদের প্রাথমিকভাবে হামলার কোনো সেই ধরনের সম্ভাবনা ছিল না, এবং তারা চীন সরকারের সাথে খুব তড়িৎ গতিতে যোগাযোগ করে। সেখানে তারা তাদের বেশ কিছু যেই কারিগরি সহায়তাগুলো চীন সরকারের থেকে তারা নেয়, এবং যতটুকু আমরা জানতে পারছিলাম যে সেখানে তার ডিফেন্সের যে জায়গাটা একটা ভালো জায়গায় রয়েছে। এই সময় যে ঘটনাগুলো সবসময় ঘটে থাকে, আমরা দেখেছি যে দুটো দেশের সীমান্তে প্রচুর সৈন্য সমাবেশ করা হয়েছে, এবং এই কয়েকদিন আমরা দেখেছি যে ছোট ছোট ঘটনা, যেমন ভারতের একজন দেখা গেছে যে কনস্টেবলকে হয়তো পাকিস্তান পক্ষে ধরা হয়েছে, আবার সেখানে পাকিস্তানের একজন রেঞ্জারকে ভারত পক্ষ ধরে নিয়ে গেছে। এই জাতীয় ছোট ছোট ঘটনাগুলো ঘটছে, এবং যেটা খুব স্বাভাবিক এইসব ক্ষেত্রে। কিন্তু আমরা যারা বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বসবাস করি, আমাদের দৃষ্টিটা খুব স্বাভাবিকভাবেই সেখানে খুব জোরালোভাবে বা খুব শক্তভাবে নিবদ্ধ ছিল। তো যদিও কেউ কেউ বলছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে একটা এয়ার স্ট্রাইক করা হয়েছে গতকাল বাংলাদেশ সময় যদি বলি যে 11টা 44-এর দিকে, এবং সেখানে পাকিস্তানের যেই দাবিটা ছিল যে ভারত তার যেই ভূখণ্ড সেখান থেকে বিভিন্ন ধরনের মিসাইল ছুড়েছে। আর সেইখানে ভারত কর্তৃপক্ষের যেই দাবিটা যে তারা প্রায় 9টার মতো পাকিস্তানের যে স্পট রয়েছে, এবং সেখানে ওনারা অপারেশন সিন্দুর নামকরণ করেছেন এই অপারেশনটা, এবং বিভিন্ন জায়গায় সেই আঘাতগুলো করা হয়েছে। যদিও পাকিস্তান কর্তৃপক্ষ বলছেন যে এগুলোর মধ্যে মূলত বেশ কিছু মুসলিম, পাকিস্তান তো মূলত মুসলিম কিছু মসজিদ বা এই জাতীয় ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, এবং সিভিলিয়ান কিছু জায়গা রয়েছে। এটা তাদের পক্ষ থেকে বোঝানোর মূল জায়গাটা হলো যে সিভিলিয়ান যে জায়গাটা, যেটা আমাদের যুদ্ধের যে আন্তর্জাতিক আইন সেটা অনুযায়ী গর্হিত, সেই জায়গাটা পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করেছে যে সেখানে আক্রমণ করা হয়েছে। আমরা পাকিস্তানের আইএসপিআর এর যে ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, ওনার বক্তব্য উনি বেশ কিছু জায়গা নিয়ে এসছেন। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 26 জন সেখানে নিহত হয়েছেন, এবং 35 জনের মতো সেখানে আহত হয়েছেন। এই যখন অবস্থা, তখন ভারত সরকারের পক্ষ থেকে বা ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে মূলত পাকিস্তান ও পাকিস্তান শাসিত যে কাশ্মীর রয়েছে সেখানকার সন্ত্রাসীদের অবকাঠামোগত তারা মূলত হামলা করেছেন, এবং মুরিদ বাগ বা মুজফ্ফরবাদ, কোটলি, বলপুর এই জায়গাগুলোতে সেই অ্যাটাকটা হয়েছে। এবং সেই জায়গাটায় আমরা জানি যে এখানে যেই পক্ষ দাবি করছেন যে মোটামুটি একটা ভালো ধরনের হতাহত হয়েছে। আর পাকিস্তান, আমরা যেটা পাকিস্তানের আজকে সকালে আমরা দেখলাম বা গতকালও নিউজ পেপারে যেটা আমরা পেয়েছি যে 5টার মতো তারা দাবি করেছে যে 5টার মতো যুদ্ধযান এবং একটা ড্রোন তারা সেখানে ভূপাতিত করেছেন। একই সাথে তারা দাবি করছেন যে একটা ব্রিগেডের হেডকোয়ার্টারের উপরও তারা আক্রমণ হানতে সক্ষম হয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে এখানে খুব একটা তীক্ষ্ণ দৃষ্টি বা লক্ষ্য সেখানে রাখছিলাম। আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু এর পূর্বে যে মার্ক রুবিও রয়েছে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু কথা বলেছিলেন মার্কো রুবিও শাহবাজ শরীফের সাথে, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে কিন্তু উনি কথা বলেছিলেন। তখন অনেকেই একটা আশাবাদ ব্যক্ত করেছিল যে যুক্তরাষ্ট্রের এই দুতিয়ালির কারণে হয়তো এই ধরনের একটা জায়গা থেকে ভারত পাকিস্তান তাদের যে যুদ্ধাবস্থা বা যুদ্ধের
যে জায়গাটা সেটা এড়াতে পারবে। কিন্তু আমরা যেটা গতকাল রাতেই দেখলাম যে সেখানে এই ঘটনার অব্যবহিত পরে ডোনাল্ড ট্রাম্প এটাকে লজ্জাজনক একটা ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা বলেছেন। এবং ইউনাইটেড নেশনসের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস এটাকে উনি সার্বিক পরিস্থিতিটাকে খুবই উদ্বেগজনক বলছেন, কারণ দুটোই পারমাণবিক শক্তিধর দেশ এবং বিশ্বের প্রেক্ষাপটে এই দক্ষিণ এশিয়া বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ, যেখানে ইতোমধ্যে মায়ানমার কেন্দ্রিক একটা জটিলতা নিয়ে আরাকানের সাথে যেই মায়ানমারের সামরিক জান্তাকে নিয়ে একটা অবস্থা আমরা দীর্ঘদিন ধরে সেটা নিয়েই একটা খাবি খাওয়ার মতো পরিস্থিতি কিন্তু ছিল। আর বাংলাদেশ তো সেটার সাথে পরিপূর্ণভাবে সংশ্লিষ্ট। এখন যেটা হচ্ছে বাংলাদেশের একটা বর্ডারে চলছে আপনার সেই আরাকান আর্মির সাথে একটা খুবই জটিলতম অবস্থা। একই সাথে এই ঘটনার পরপরই আমাদের যিনি নিরাপত্তা দায়িত্বে রয়েছেন মিস্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমান, উনি বলছেন যে এক ধরনের ভারত থেকে পুশিন করা হচ্ছে আমাদের এখানে, এবং মূলত খাগড়াছড়ি এবং কুড়িগ্রাম জেলার সীমান্ত থেকে নাগরিকদের এক ধরনের পুশিন করা হয়েছে, যেটা যে ইতোমধ্যে উনি বলেছেন যে ভারত সরকারকে জানিয়েছেন। ওনার কথা হচ্ছে যে এটা হলে একটা ফর্মাল চ্যানেলে হতে পারতো এবং এটা সামগ্রিক পরিস্থিতিকে অনেক জটিল করবে, এবং পররাষ্ট্র সচিবও এই ক্ষেত্রে একটা বড় ধরনের তার যে চিন্তার বিষয়টা সেটা উল্লেখ করেছেন। ইতিমধ্যে ওনারা বলার চেষ্টা করছেন প্রায় 66 জন ভারতীয় নাগরিক কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এবং 36 জন রোহিঙ্গাকে পুশিন করার খবর পাওয়া গেছে। তো যে বাংলাদেশ যেহেতু ভারতের সাথে ক্লোজ বর্ডার রয়েছে, এই অবস্থাটাকে কিন্তু আমরা কোনোভাবেই এড়িয়ে চলার সুযোগ নেই। একই সাথে আকাশ পথে আমরা কিন্তু একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আমরা দেখছি যে ফ্লাইটের পর ফ্লাইট সেখানে শিডিউল এবং রুট পরিবর্তন হচ্ছে, কারণ ভারত ইতিমধ্যে পাকিস্তানের যে বিমান সংস্থাগুলো রয়েছে সেগুলোকে ভারতের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না। একইভাবে পাকিস্তান ভারতের যে বিমানগুলো রয়েছে তাদের সে আকাশপথ ব্যবহার করতে দিচ্ছে না। তো একটা বিরাট ধরনের এখানে আমরা দেখছি যে রুটের ক্ষেত্রে মধ্যপ্রাচ্য বা এই জায়গাগুলোতে বিশেষ করে ইউরোপগামী অনেকগুলো বিমানের ক্ষেত্রে এখানে একটা ভালো ধরনের গোলযোগ তৈরি হয়েছে, যেটা আমাদের বাণিজ্যিক যে ফ্লাইটগুলো রয়েছে ব্যবসা বাণিজ্যতে ইতিমধ্যে সেগুলোর উপর একটা জটিলতা এবং শিডিউলের একটা চাপ পড়ে গেছে। লুফথানসা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা এই অঞ্চলকে এড়িয়ে তাদের ফ্লাইটগুলো পরিচালনা করে চলছে, এবং ইতিমধ্যেই প্রায় 180-র অধিক ফ্লাইটের বিভিন্ন ধরনের, সকালে খবর পেয়েছিলাম আমরা 165, এখন বোধহয় আরো অনেক বেড়ে গেছে যে ফ্লাইটের এই শিডিউল বিপর্যয় হয়েছে। তো সামগ্রিক পরিস্থিতিটা যদি বলা যায় যে এটা অনেকটা এই ধরনের। এটা তো সামগ্রিক পরিস্থিতি বললেন, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমার প্রশ্নটা ছিল যে আমরা বাংলাদেশের লাভ ক্ষতি কি? তারপরেও খুব ভালো, মানে আপনি খুবই সামগ্রিক সব পরিস্থিতিটাই বলে দিলেন। যেহেতু জয়ন্ত রায় চৌধুরী আছেন আমাদের সঙ্গে, তাহলে আপনার কাছে জানতে চাই যে এই একটা আঘাত করা হলো, বিশ্বে যে প্রতিক্রিয়া হলো এর জন্য কি ভারত প্রস্তুত ছিল? নিশ্চয়ই প্রস্তুত ছিল, কারণ ভারতবর্ষ তো এটা আগেও দেখেছে, এটা তো নতুন খেলা নয়, পাকিস্তানের অনেকদিন ধরেই খেলছে। 1948 সালে তারা প্রথমে পাঠানদের পাঠিয়েছিল, সো কল্ড পাঠান মিলিটেন্টস হু আর অ্যাকচুয়ালি পাকিস্তানি সোলজার্স ইনটু কাশ্মীর, প্রিন্সলি কাশ্মীর। তখন মহারাজা অফ কাশ্মীর ভারতবর্ষ থেকে সাহায্য চেয়েছিল, ভারতবর্ষ তখন নিজেদের সৈন্যদল পাঠিয়েছিল। 1965-তে তারা একই খেলা খেলেছিল, রান অফ কাছে তারা বলেছিল এগুলো সব লিবারেটার্স, হোয়াট এভার ইট ওয়াজ, পাকিস্তানি সোলজার্স কেম ইন ডিসগাইজ। 26/11 গল্প সবাই জানেন। ওই যে মুরিটকে, যেটা উনি বললেন ডক্টর সাবের চৌধুরী, যেখানে অ্যাটাক করেছে ভারতবর্ষ, নিক্ষেপ করেছে নিজের মিসাইল, সেই মুরিটকের থেকে তারা ট্রেনিং পেয়েছিল এবং সেই জন্যই মুরিটকে অ্যাটাক করা হয়েছে। আমি আপনাদের রিমাইন্ড করব যে ভাওয়ালপুরে অ্যাটাক হয়েছিল, ভারতের মিসাইল অ্যাটাক হয়েছিল। এই প্রথমত বলে রাখি যে এটা মিসাইল অ্যাটাক ছিল, এগুলো ড্রোন দিয়ে দেওয়া হয়েছে বা ল্যান্ড টু ল্যান্ড মিসাইল ফায়ার করা হয়েছে, বা কোনো প্লেন থেকেও নিক্ষেপ করা হয়েছে, কিন্তু কোনো ভারতীয় প্লেন ইন্টারন্যাশনাল বর্ডার বা লাইন অফ কন্ট্রোল ক্রস করেনি।
কনসিকুয়েন্টলি পাকিস্তানের যে ক্লেম যে ভারতীয় জাহাজ তারা নিচে নামিয়েছে, এটা শুধু ক্লেম। আজ অবধি তারা কোনো ভারতীয় জাহাজের কোনো অংশ দেখাতে পারেনি, কোনো ভারতীয় জাহাজ পাকিস্তানের টেরিটরিতে ঢোকেও। সো দিস ক্লেম ইজ আ লিটল অ্যাবসার্ড অ্যান্ড লিটল ফানি, বাট এনিওয়ে যা করেছে করেছে, ওদের কথা। দ্য পয়েন্ট ইজ দিস, যে ভাওয়ালপুরে মাসুদ আজহারের ট্রেনিং ক্যাম্প ছিল এবং সেটাকে অ্যাটাক করা হয়েছিল, 14 জন সেখানে মারা গেছে। মাসুদ আজহার নিজের ভাষায় অ্যাকসেপ্ট করেছেন যে সেই 14 জনের মধ্যে 10 জন ওর নিজের আত্মীয় ছিল। মাসুদ আজহার হচ্ছে সেই লোকটা যাকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল হ্যাজ ডেজিগনেটেড অ্যাজ আ টেররিস্ট। হি ইজ আ মাস্টারমাইন্ড। তাকে কান্দাহারে আমাদের জাহাজ যখন পাকিস্তানিরা হাইজ্যাক করে নিয়ে গেছিল, লাহোর হয়ে কান্দাহার গেছিল, সেইখানে তারা ডিমান্ড করেছিল মাসুদ আজহারকে ছাড়লে তবে আমরা সবকটা হোস্টেজকে রিলিজ করবো। আমরা ছেড়ে দিয়েছিলাম। সেই মাসুদ আজহার পরে গিয়ে আফগানিস্তানে ইন্ডিয়ান কনসুলেট জেনারেল মাজারে শরীফে অ্যাটাক করিয়েছিল। আজকে তাকে শিক্ষা দেওয়া হয়েছে, আজকে সে কান্নাকাটি করছে যে তার আত্মীয়রা মারা গেছে। He is the man who is responsible, and Pakistan is the country which is responsible for allowing a mastermind terrorist to move around freely, to have a camp inside Pakistan. আপনারা মনে রাখুন যে ওসামা বিন লাদেন আবোটাবাদে বসছিল সারাক্ষণ, আর পাকিস্তানের রক্ষণাবেক্ষণ ছাড়া সে কখনো আবোটাবাদে থাকতে পারে না। আজকে মাসুদ আজহার সেখানে পাওয়া গেছে। মাসুদ আজহার, ওরা বলছে একদিকে যে আমরা সব টেরর ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছি, সব শেষ হয়ে গেছে। কোথায় ধ্বংস হয়েছে? লোকটা তো ওখানেই বসছিল, তার লোকেরা তো ট্রেনিরা, তার আত্মীয় স্বজনরা তো ওইখানে ভাওয়ালপুরেই বসেছিল। তো হাউ ক্যান ইউ সে দিস? সুলতানা, let me finish. Every single camp was selected because either they were places যেখান থেকে টেররিস্টরা ভারতবর্ষে এসছে বা আফগানিস্তানে গেছে, বা যেখান থেকে আশঙ্কা ছিল যে তারা আসবে। কারণ ভারতবর্ষের কাছে যথেষ্ট ইলেকট্রনিক সার্ভেলেন্সের ক্যাপাবিলিটি আছে এবং ইলেকট্রনিক চ্যাটার ধরে আমরা বুঝতে পেরেছিলাম যে কোথা থেকে আসছে। 40টা ঘাঁটি আইডেন্টিফাইড ছিল, তার মধ্যে 9টাকে হিট করা হয়েছে, 9টা মেজরকে হিট করা হয়েছে। এটা কোনো বড় কাজ করেনি ভারতবর্ষ, কিন্তু করেছে। এবং এটাতে দুটো মেসেজ দিয়েছে। 1 নম্বর, যে উই আর কেপেবল অফ হিটিং ইউ ইনসাইড ইউর টেরিটরি, বোথ টু পাকিস্তান অ্যান্ড টু দ্য টেররিস্ট। দ্বিতীয়ত, পাকিস্তান যে সারাক্ষণ বলতো আমাদের কাছে হামারে পাস নিউক্লিয়ার বোমা হ্যায় ও খিলৌনা নেই হ্যায়, সেই গল্পটা আজকে শেষ হয়ে গেল। 71-এ যেমনি গল্পটা শেষ হয়ে গেল যে দুটো দেশ আলাদা বিকজ অফ রিলিজিয়াস রিজন, সেই গল্পটা পুরো সম্পূর্ণরূপে ভেঙে গেছিল। আজকে এই গল্পটাও শেষ হলো যে নিউক্লিয়ার বোম হ্যায় খিলৌনা নেই হ্যায়। খিলৌনা নেই হ্যায় কিছু তো করতে পারবে না, কারণ নোবডি। আজকে we are live in a world of MAD, mutually assured destruction, যে জন্য রাশিয়া কোনোদিন নিউক্লিয়ার বোম ইউজ করবে না, আমেরিকা কোনোদিন করবে না, আমরা করবো না। আমরা তো ডিক্লেয়ার করে দিয়েছি যে we will never use a nuclear bomb on a first strike basis। পাকিস্তান ইচ্ছে করে ডিক্লেয়ার করেনি ভয় দেখাবার জন্য, কিন্তু করতে পারবে? করতে পারবে। আজকে ইরানিয়ান ফরেন মিনিস্টার পাকিস্তানে বসে আছে, ইসলামাবাদে এই মুহূর্তে বসে আছে। সে কি পাকিস্তানকে দেবে? পাকিস্তানের যা আর্থিক অবস্থা, তেল নেই, আর্টিলারি শেল নেই। আপনি জানেন যে পাকিস্তানের কাছে 6 দিনের আর্টিলারি ফায়ারিং এর শেল আছে, কারণ তারা বেচে দিয়েছিল বাকি আর্টিলারি শেল ইউক্রেনকে, এবং তাদের ফ্যাক্টরিতে কোনো আর্টিলারি শেল তৈরি হয় না। সেই জন্য তারা বেশি দিন যুদ্ধও করতে পারবে না। তাদের কাছে ফুয়েল রিজার্ভস খুব কমে এসছে। এই যে পাকিস্তানি জাহাজ টহল দিচ্ছে আজকে পাকিস্তানে, সেই জাহাজ ওড়ার মতন ফুয়েল নেই তাদের কাছে। জাহাজ যেগুলো করাচি বন্দরের সামনে টহল দিচ্ছে ভারতীয় নৌসেনাকে করাচিকে রক্ষা করার জন্য, তাদের কাছেও ফুয়েল নেই, টাকা নেই। IMF এর থেকে এই সপ্তাহতেই আবার মিটিং হবে বেল আউট প্যাকেজের জন্য, যেটার কর্তৃত্ব করবে ভারতবর্ষ। তো এই অবস্থায় পাকিস্তানের পক্ষে সম্ভব নয় বিশ্বের বাকি সব দেশের অগ্রাহ্য করে ভারতের সঙ্গে কিছু অবস্থান নেওয়ার। তো এই গল্পটা আমরা অনেকদিন ধরে শুনে আসছি, নিউক্লিয়ার বোমা হ্যাঁ, খিলৌনা নেই হ্যাঁ, ঠিক আছে, নেই হ্যাঁ। আর কিন্তু সেই ভয় দেখিয়ে তোমরা সারাক্ষণ আমাদের এখানে টেররিস্ট পাঠাবে, এটা তো হয় না। 26/11-তে যাদের পাঠিয়েছিল তারা তো মুরিদকে থেকে এসেছিল, সেটা তার তো পুরো এভিডেন্স সহ আমরা দেখেছি। ওরা বলছে যে এভিডেন্স 50 বার ভারতবর্ষ দিয়েছে, দেওয়া সত্ত্বেও তো ওরা কোনো অ্যাকশন নেয়নি। সেই লোকটা যে মুরিদকে অ্যাটাকে লিড করেছিল লস্করে তয়বা এখনো প্রেজেন্ট আছে পাকিস্তানে, আগে সেইটা বন্ধ করুক। জি, জয়ন্তরায় চৌধুরী, আমার প্রশ্নটি হচ্ছে এই যে মাসুদ আজহারের পরিবারের যে 10 জন নিহত হলো, মাসুদ আজহার কোথায়? সেই মাসুদ আজহার সেটা তো আপনি পাকিস্তানকে জিজ্ঞেস করুন। ভারতবর্ষ, আমার প্রশ্নটি হচ্ছে ভারতবর্ষ যে তাকেও খুঁজে বের করবে, চিন্তা করবেন না, তাকেও খুঁজে বের করবে।
তাকেও খুঁজে বের করবে। এর আগে শুধু বলে করতাম না, এখন বলে করতে শুরু করেছি। এর আগেও যখন 26/11 হয়েছে তখনও ভারতবর্ষের ইন্টেলিজেন্স নিশ্চয়ই কিছু না কিছু অবস্থান নিয়েছিল, সেগুলো তো সবাইকে বলা যায় না, কিন্তু তারা তখনও নিয়েছিল, এখনো নিচ্ছে। এখন যে অবস্থানগুলো না হচ্ছে সেটা বলে করা হচ্ছে, কারণ পাকিস্তান নিজের দেশের লোককে সারাক্ষণ বোকা বানিয়ে যাচ্ছে। তাদের বোকা বানাচ্ছে যে আমাদের আর্মির দরকার, আমাদের এই হিউজ এক্সপেন্ডিচার দরকার, কারণ ভারতবর্ষ আমাদের শত্রু। এই ভারতবর্ষ শত্রু বলে ওরা নিজেদের দেশের লোকেদের বোকা বানাচ্ছে। দেশের লোকেরা চাকরি পাচ্ছে না, হাই আনএমপ্লয়মেন্ট রেট, হাই ইনফ্লেশন রেট, সেই দেশের লোকেরা খেতে পারছে না, সেখানে তোমরা যুদ্ধ করার সাহস কি করে পাও? তোমাদের তো উচিত ভারতবর্ষের সঙ্গে পিস ডিল করে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে নিজেদের অবস্থা ভালো করো। আজকে কি অবস্থা পাকিস্তানের? 282 টাকা পাকিস্তানি রুপিস ইজ ইকুয়াল টু $1, ভারতীয় 84 টাকা হচ্ছে $1, মানে 3.5 একটা ভারতীয় টাকার ইকুইভ্যালেন্ট হচ্ছে পাকিস্তানের 3.5 টাকা। 1971 যখন আপনারা ইন্ডিপেন্ডেন্ট হয়েছিলেন তখন একটা বাংলাদেশি টাকা, একটা ভারতীয় টাকা আর একটা পাকিস্তানি টাকা এক দর ছিল। সেখান থেকে আজকে এই অবস্থা পাকিস্তানের চাকরি নেই, বাকরি গোয়িং অ্যাহেড উইথ ডিক্লেয়ারিং। তার আগে এর কিছুদিন আগেই এই যে এটা হবে সেটা ভারতবর্ষ বুঝতে পেরেছিল, কারণ জেনারেল মুনির তার আগেই বলেছে যে ভারতবর্ষ একমাত্র আমাদের শত্রু, তারা আমাদের জন্মগত শত্রু ইত্যাদি। জন্মগত শত্রু কি করে হয়? তোমাদের পূর্বপুরুষ আর ভারতবর্ষের লোকেদের পূর্বপুরুষ তো এক, ডিএনএ তো আমাদের এক রক্ত বইছে আমাদের মধ্যে, তারপরে বলছো তো আমরা তোমাদের জন্মগত শত্রু। হোয়াট ননসেন্স! এই বলে ওরা ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করছে এবং পাকিস্তানের লোকেদের বোকা বানাচ্ছে। সেই বোকা বানানোটা আমরা আজকে বন্ধ করছি। জয়ন্তরা চৌধুরী, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে আমাদেরকে দুর্বল করে রাখার জন্য ব্রিটিশরা যে চক্রান্তের ফাঁদ পেতেছিল, আমরা এখনো তার মধ্যে হামাগুড়ি খাচ্ছি। আমরা নই, না 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 সুলতানা, আমরা নই, এটা পাকিস্তান এই চক্রান্তের মধ্যে আমরা খাচ্ছি। আপনার দেশের এখন যে নেতৃত্ব করছে, বাংলাদেশও খাচ্ছি, আপনার দেশে এখন যে নেতৃত্ব করছে তারা এই চক্রান্তের মধ্যে এসছে। নাহলে কি দুঃসাহস হয় বিডিআর এর একজন ফরমার কমান্ডার ইন চিফ যে আজকে এই গভর্নমেন্টের একটা কমিশনের চেয়ারম্যান, সে বলার সাহস পায় যে নর্থ ইস্ট আমরা আর চায়না মিলে দখল করব। আপনাদের চিফ অ্যাডভাইজার এই কথা বলে যে আমরা হচ্ছে গার্জিয়ান অফ ইন্ডিয়ান ওশেন, নর্থ ইস্ট আমাদের রাস্তা দিয়ে যেতে হবে। কি করে আপনাদের লিগ্যাল অ্যাডভাইজার এ কথা বলে যে চিকেন স্নেক আমরা দখল করব? এগুলো আপনাদের অ্যাডভাইজার মন্ত্রীস্থানীয় লোকেরা বলেছে। আমাকে একটু প্রশ্ন করতে দেন। আপনি আমরা সারা জীবন বাংলাদেশকে নিজের বন্ধু, আমাদের ভাই বলে মনে করেছি। আমাদের এটাতে কষ্ট হয়, দুঃখ হয় যে বাংলাদেশের লোকেরা এরকম অবস্থান কি করে নিতে পারে। বাংলাদেশে আমার এত বন্ধু আছে, বাংলাদেশ ঢাকা শহরে ঘুরলে পরে বোধহয় আমার দিন শেষ হবে না, 365 দিন আমি কারুর না কারুর বাড়িতে থাকতে পারি। আর সেই দেশের লোকেরা এরকম কথা বলছে, সেই যারা 71-এ যারা হেরে গেছিল তাদের যারা আইডিওলজিক্যাল ডিসেন্ডেন্টস তারা আজকে সরকারে এসছে এবং তারা এরকম কথা বলার সাহস পাচ্ছে। এটা আমারও ভাবনা। আরাকানের কথা বললেন, একটা তো করিডোর দিয়ে দিয়েছে, আরাকানে তো আপনাদের রাস্তা দিয়ে দিয়েছে, সেখান দিয়ে আর্মস যেতে পারে, সেখানে সবকিছু যেতে পারে। আগে তো বলা হতো যে শেখ হাসিনা বেঁচে দিয়েছে, ভারতবর্ষে সবকিছু বেঁচে দিয়েছে, কিছুই তো শেখ হাসিনা ভারতবর্ষকে বেঁচেনি, আজ অব্দি আমরা ট্রানজিট পাইনি। কিন্তু ট্রানজিট তো দিয়ে দিল, আরাকানে যাওয়ার জন্য ট্রানজিট তো দিয়েছে, সেটা তো এই সরকার দিয়েছে। জি জি, আমি বুঝতে পারছি আপনার ইমোশনের কারণটা, আমি বুঝতে পারছি এবং সেটার প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল। এবং আপনার একটি প্রশ্নের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বিমত নেই যে এই ধর্মকে কেন্দ্র করে, ধর্মকে পুঁজি করে যে বিভক্তি। দেখুন আজকে আপনি যদি দেখেন, আজকে আমরা স্পেসিফিক্যালি না, আপনি একটা প্রশ্ন, আমি এটার উত্তর দিতে যে আপনি একটা প্রশ্ন প্রথমেই সাবেক চৌধুরী সাহেবকে বলেছিলেন, এটার আমি উত্তর দিচ্ছি। আজকে দেখুন আমরা কিভাবে আমাদের প্রেস কনফারেন্সটা হ্যান্ডেল করেছি। আমাদের আর্মি থেকে একজন মুসলিম অফিসারকে আমরা দাঁড় করিয়েছি, একজন হিন্দু অফিসারকে দাঁড় করিয়েছি। আমরা সারাক্ষণ বলেছি ইন্ডিয়ান সিটিজেনকে অ্যাটাক করার জন্য আমরা এটার বদলা নিয়েছি। আমরা কখনো বলিনি হিন্দু মুসলমান কোনো নাম নিইনি। আমাদের জন্য প্রত্যেকটা ইন্ডিয়ান এক, সে মুসলমান হোক কি হিন্দু হোক কি খ্রিস্টান হোক কি শিখ হোক, এইটাই হচ্ছে ভারতবর্ষের নীতি বরাবর, যে সরকারে আসুক। জয়ন্ত রায় চৌধুরী, আপনি কেন কালো হয়ে গেলেন? কিন্তু পাকিস্তানে সেই নীতি মানছে না, এবং সেই নীতি মানছে না বলে মুনির ওরকম কথা বলার সাহস পেয়েছিল, এবং ওই কথাটা ছিল সিগন্যাল যে ওরা অ্যাটাক করবে, এবং অ্যাটাকটা করেছে।
তাহলে এরপরে আবার শাহজাদা পারভিন আমি আসবো আমার মনে হয় এটা একটা ভারতের অসাধারণ রাজনৈতিক কৌশল যে দুই নারী কর্নেল, আমি সো প্রাউড যে তারা এখানে মানে ভারত এই সাহস করেছে, নারীদের উপর এই আস্থা রেখেছে, অ্যাজ এ মানে নারী হিসেবে আমি খুব প্রাউড। এবং এবং কতখানি বিচক্ষণতার পরিচয় দিয়ে দুই ধর্মের দুই নারীকে এখানে দায়িত্বটি দিয়েছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্নটি অন্য, জয়ন্তরাজ, আপনি যে কথাগুলি বলছেন একটি কথার সঙ্গে আমার কিন্তু দ্বিমত নেই, আমার কোনো ভিন্ন মত নেই, আমি একদম একমত যে আমাদেরকে এই মানে শত্রু রাষ্ট্র বানানো হয় নিজেদের স্বার্থের জন্য, কিন্তু আমরা কখনোই পরস্পরকে শত্রু মনে করি না। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে আপনার কাছে, এই যে আমরা এই যে মাসুদ আজহার, হ্যাঁ, এই মাসুদ আজহারের পরিবারকে আপনারা হত্যা করলেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মাসুদ আজহারকে যে হত্যা করা গেল না, রাইট, এটা মানে সন্ত্রাসীকে, একজন সন্ত্রাসীকেও যদি আপনি হত্যা করতেন একরকম একটা কৈফিয়ত দেওয়া হতো। আপনি কি করে ভাবছেন যে তার পরিবারের লোকেরা সন্ত্রাসী নয়? এই অবস্থানটা আপনি কি করে নিলেন? মাসুদ আজহারের সঙ্গে যারা আছে তারা সন্ত্রাসী, মাসুদ আজহারের ক্যাম্পে যারা যারা ট্রেনিং নিচ্ছে তারা সন্ত্রাসী, তাছাড়া তাদের কি নাম দেওয়া হবে? আপনি কি করে বলতে পারেন যে এরা নিরীহ বা ইনোসেন্ট? তাদের মধ্যে দুজন শিশুর কথাও শুনতে পেয়েছি। কে শিশু? কোন শিশু? দেখাক শিশু। মাসুদ আজহারের কোন শিশু ওখানে ছিল? যারা ছিল they were his relatives but they were terrorists, they were members of a terrorist organization. Jaish-e-Mohammed is a terrorist organization, designated terrorist organization by the United Nations. তার যে কোনো সদস্যকে যেখানে ইচ্ছে মারা যেতে পারে, এই কথা বলার কোনো মানে হয়? সিলেক্ট করেছে তার টার্গেট গুলোকে, কোনো সিভিলিয়ান এরিয়াতে অ্যাটাক হয়নি। আপনি যদি ছবি দেখে থাকেন, মুরিটকে বিবিসি অনেকগুলো ছবি দেখাচ্ছিল, সিভিলিয়ান আশেপাশে বাড়ি আছে, একটা বাড়িতে কোনো রকমের অ্যাটাক হয়নি, হয়েছে শুধু ওই জায়গাটা যেটা টেররিস্ট ক্যাম্প, যেটাকে ওরা বলছে মাদ্রাসা, অন্য কোথাও হয়। আপনি প্রত্যেকটা যদি ছবি দেখেন, they are no military encampment has been attacked, though they are very near military encampments. ওরা সময় পেয়ে ওঠেনি, নাহলে মিলিটারি এনক্যাম্পমেন্টে নিয়ে যেত এদেরকে সবাইকে, যেটা আগেও করেছে। কোনো সিভিলিয়ান এলাকায় অ্যাটাক হয়নি তো। আরেকটি প্রশ্ন শাহজাদার কাছে যাওয়ার আগে, সেটি হচ্ছে যে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, কেউ কেউ বলছে 8টি। আপনি ছবি দেখান, কোন কোন 5টি ভূপাতিত কোথায়? আমাদের জাহাজ কেউ ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেনি, ড্রোন ক্রস করেছিল, ইয়েস, বাট নো fighter aircraft cross the international border. So where is the question of shooting them down? একটা ছবি পাকিস্তান দেখাতে পারেনি, একটা ছবি দেখিয়েছে, এটা ভাঙা ড্রোনের ছবি দেখিয়েছে, কোনো এয়ারক্রাফট ভেঙে গেছে দেখাতে পারেনি পাকিস্তান, দেখাক, তারপর আমরা মানবো এই কথা। না তা আমি সামাজিক যোগাযোগ বলে রাখি, এটাও বলে রাখি যে রাফেল এয়ারক্রাফট ইউজই হয়নি, ওরা বলছে রাফেল এয়ারক্রাফট শুট ডাউন করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি জানি যুদ্ধ মানে অনেক প্রোপাগান্ডার বিষয় থাকে, তো ভারতের পরবর্তী পরিকল্পনা কি? আপনাকে বলে রাখি, 71-এর যুদ্ধের সময় যখন আমাদের ফোর্স টাঙ্গাইলে নেমেছে এবং ঢাকার দিকে এগাচ্ছে, মেঘনা আমরা হেলিলিফটে পার করে গেছি, তখনও পাকিস্তান রেডিও বরাবর বলে যেত মুর্শিদাবাদ দখল করে নিয়েছি, বসিরহাট দখল করে নিয়েছি, নদিয়া দখল করছি। তো কোথায় আমরা আর কোথায় ওরা? এই যুদ্ধ, এই গুলগপ্প তো পাকিস্তান অনেকদিন ধরে মনে আসছে, আজকের থেকে নাকি। জি, শাহজাদা পারভিন, আপনি বলতে যাচ্ছিলেন, একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, তার সঙ্গে শাহজাদাকে একটু প্রশ্ন আমি রাখতে চাই। আমি শুনতে পেয়েছি যে ভারত এই একটু আগে যে ডক্টর সাবের চৌধুরীও বলছিলেন যে ভারত পুশব্যাক করছে বাংলাদেশের দিকে, সম্ভবত রোহিঙ্গাদেরকে বা কাউকে। তো এটি বাংলাদেশ ভারতের সঙ্গে যে উত্তেজনা চলছিল সেটিকে একটু চাঙ্গা করবে কিনা, একটু বাড়িয়ে দেবে কিনা? ভারত কোত্থেকে পুশব্যাক করবে? ভারতবর্ষে রোহিঙ্গা কোথায় যে ভারতবর্ষে আমরা রোহিঙ্গা পুশব্যাক করবো? কোথা দিয়ে পুশব্যাক করবো? ডক্টর সাবের চৌধুরীর কথাটাই আমি বুঝতে পারলাম না, বোঝার জন্য আমি রিঅ্যাক্ট করিনি, কিন্তু এটা আপনি যখন বোঝালেন, আমি আপনাকে বলি যে কোথায় রোহিঙ্গা, কোথায় আমরা পুশব্যাক করবো? রোহিঙ্গা তো বার্মার থেকে আসছে, কারণ তারা, এই রোহিঙ্গারা এতই উপদ্রবী, তারা আপনাদেরই ক্যাম্পে কক্সেস বাজারে এবং রামুতে তারা ট্রেনিং নিচ্ছে, রিক্রুটমেন্ট করছে, এবং সেই আরসা, আরাকান রেভলিউশনারি আর্মি নাকি, তারা মিয়ানমারের হয়ে আরাকানিজদের সঙ্গে যুদ্ধ করছে। আরাকানিরা তো বলেছে যে আমরা রোহিঙ্গাদের ফেরত নিতে চাই, তা সত্ত্বেও এরা ওদের সঙ্গে যুদ্ধ করছে। ন্যাচারালি সেই যুদ্ধ থেকে রোহিঙ্গারা পালিয়ে আপনার দেশে আসছে, সেখানে ভারতবর্ষ থেকে পুশব্যাক করবে? এই কথাটা মানে অদ্ভুত একজন
প্রফেসর মানুষ এরকম কথা বলবেন আমি ভাবতেই পারিনি। হাউ ক্যান ইউ সে? বার্মার দিক থেকে আসছে, তাদের ভারতবর্ষ ওখান থেকে কি মানে আমরা প্যারাট্রুপার পাঠিয়ে ওদেরকে পুশব্যাক করেছি? হোয়াট ননসেন্স, হোয়াট অ্যাবসলিউট ট্র্যাশ। জি, আপনার দা হিন্দু নাকি, হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেস নাকি কনফার্ম করেছে যে 5টি যুদ্ধ বিমান, না হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস এরকম কোনো কনফার্ম করেনি। সরি, আই এম সরি, এরকম কিচ্ছু আমি দেখিনি। এখনো যে কটা ফরেন নিউজ এজেন্সি এই কথাগুলো বলছে তারা বলছে ক্লেম বাই পাকিস্তান, কারণ পাকিস্তান হ্যাজ নট বিন এবল টু শো আ সিঙ্গেল প্রুফ যে কোনো ভারতীয় বিমান তারা ড্রপ করেছে। তাদের নিজের পপুলেশনদেরকে এখন খুশি রাখতে হবে, বলতে হবে যে না না আমরা বলবান, সেটা বলতে হবে, তো সেটা বলার জন্য বলছে। বুঝতে পেরেছি। জি, শাহজাদা পারভিন, আপনার তাহলে এই যে পুশব্যাকের খবর কোথা থেকে আসলো? পুশব্যাকের খবর, সুলতানা প্রথমে আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। পুশব্যাকের নিউজটি আসলে আমার চোখে পড়েনি, যেহেতু পড়েনি আমি আসলে এই সম্বন্ধে বলতে পারছি না। তবে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ তো 5 আগস্টের পরে থেকেই যুদ্ধ অবস্থা আছে। ভারতের সীমান্ত পুরাটাই যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং ভিসা বন্ধ, এখানে স্বাভাবিক প্রক্রিয়া যেগুলো আছে সবকিছুই কিন্তু বন্ধ। আমরা তো আমাদের জন্ম স্বাধীনতার পর 71-এর পরে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, তবে আমাদের পরিবার মুক্তিযুদ্ধ করেছে। সেই জায়গা থেকে আমরা যেটি দেখছি যে মুক্তিযুদ্ধের সময়ের সঙ্গে এখন যে মিল দেখছি সেটি হচ্ছে যে 9 মাস আমরা যুদ্ধ করেছি পাকিস্তানিদের সঙ্গে, সেখানে কিন্তু ভারত এসে যোগ দিয়েছে। যখন ভারতের উপর অ্যাটাক হয়েছে, বিমান হামলা হয়েছে পাঠানকোট, অমৃতসর, শ্রীনগরে, তারপরেই কিন্তু বাংলাদেশের সঙ্গে সরাসরি যুদ্ধে ভারত এসে যোগ দিয়েছে। তো ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, যুদ্ধ পরবর্তী যে সম্পর্ক, সেই সম্পর্কের সাথে আসলে এখন যে সম্পর্ক সেটি তো আসলে এক নয়, এটি আমাদেরকে বুঝতে হবে। আর আমরা বললাম তো যে আমরা 5 আগস্টের পরে থেকেই তো একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, সীমান্ত এলাকায়ও এবং বাংলাদেশের ভিতরেও। সেই পরিস্থিতিতে আমাদের এদিকের সীমান্ত আরাকান আর্মিদের দখলে চলে গেছে। তো আমরা যখন বিশ্বব্যাপী করোনা মহামারী শুরু হলো, তার পরপরই ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, মানে এক একটা বিপর্যয় আপনি দেখেন। আর এখন যখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে, পুরো বিশ্বই কিন্তু এখন এই বিষয়টিকে খুব সহজভাবে আসলে দেখছে না। তবে প্রত্যেকেই বলছে কিন্তু যে সন্ত্রাসের বিরুদ্ধে, প্রত্যেকটা দেশই সন্ত্রাসের বিরুদ্ধে। কিন্তু আমরা যে বিষয়টি আসলে খুব লক্ষ্য করছি যে আমাদের বাংলাদেশের মিডিয়া এবং কলকাতার বেশ কিছু মিডিয়া এই যে প্রোপাগান্ডার মধ্যেই থাকে। তো আসলে আমরা এই প্রোপাগান্ডা যেমন সারাদিন আজকে বাংলাদেশের ভিতরে দেখেছি যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে ভারতীয় 5টি বিমান ভূপাতিত করা হয়েছে। আমি সন্ধ্যার দিকে দেখলাম যে কালের কণ্ঠ এটিকে ফ্যাক্ট চেকে বলছে যে না, এটি এই দাবিটি মিথ্যা, এটা আগের কোনো ঘটনার ছবি এটি প্রকাশ করছে, সেটি আমরা দেখেছি। কিন্তু আমার কাছে এখন যে প্রশ্নটা সেটি হচ্ছে যে দাদা বললেন যে পাকিস্তানের পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ। তো ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিও একটা ভয়াবহ। তো এই যুদ্ধের যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে প্রভাব পড়বে এ অঞ্চলে, ইভেন সেখানে ভারতও তো বাদ যাবে না। সব এই মানে এই যে যুদ্ধ পরবর্তী যে মানে অবস্থা, সেটার সাথে সবারই কিন্তু একটা সংযোগ আছে, জীবনযাত্রা বলেন, সবকিছুতে বলেন। আবার যদি এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হয়, অনেকে বলছেন যে এটা দীর্ঘমেয়াদী, এটা দাদা বলতে পারবেন যে যুদ্ধের তো আমরা জানি যে 3টা টার্ম হয়, একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। এখন দাদারা আসলে কোন টার্মে যাচ্ছেন? এটার পরেই কি মানে আমরা আশা করতে পারি যে এখানে শেষ হবে, নাকি যেহেতু পাকিস্তানের অবস্থা খারাপ, পাকিস্তানের পরে যুদ্ধ করতে পারবেই না, এটা যেহেতু ওনাদের কাছে এইসব ইনফরমেশন আছে, তো সেই জায়গায় আসলে ভারত এখন কি ভাবছে? জয়ন্ত রায় চৌধুরী, আপনি এই প্রশ্নের জবাব দিবেন, কিন্তু তার আগে আমি একটু এইটা চেক করতে চাই যেটি আপনারা দুজনই বলছেন যে সাবির চৌধুরী, ডক্টর সাবির চৌধুরী, আপনি বলছিলেন যে ভারত পুশব্যাক করছে, রাইট?
এখানে আমাকে একজন বক্তব্য করেছেন যে পূর্ব পাকিস্তান মিডিয়া পুশব্যাকের খবর ছড়াচ্ছে, আপনি বুঝতে পারছেন? না না, এটা বাংলাদেশের আপনি মানব জমিন, প্রথম আলো থেকে শুরু করে সব পেপারে চলে এসছে খবর। আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উনি স্টেটমেন্টও দিয়েছেন এবং এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। জি, এখন কিন্তু ফ্যাক্ট চেকিং কি হয়েছে? খলিলুর রহমান না না, সেটা তো ফ্যাক্ট চেকিং, এটা তো আমাদের নিউজ, এটা তো ফেসবুকের নিউজ না, এটা তো আমাদের অনলাইন নিউজ পেপারের নিউজ, এবং এগুলো খুব প্রথিতযশা পত্রিকা, এখানে চেকের প্রয়োজন নেই। না, আমি ফেসবুকের নিউজ না। তাইলে আপনি বলতে পারেন ডক্টর খলিলুর রহমান তিনি দাবি করেছেন যে ভারত পুশব্যাক করেছে, কথার মধ্যে পার্থক্য আছে। যেমন ধরেন না না না, আমি সেইভাবেই বলেছি, আপনি হয়তো খেয়াল করেননি। আচ্ছা, রেফারেন্স দিয়ে বলেছি। এটা নিয়ে কনফিউশন হচ্ছে তো, কারণ পাকিস্তান দাবি করছে যে তারা 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। দাবি তো যে কেউ যে কোনোটা করতেই পারে। খলিলুর রহমান যদি দাবি করে থাকেন যে ভারত পুশব্যাক করছে, তাহলে আমি বলবো এটা ভেরি 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 সিগনিফিকেন্ট, খুবই কনসার্নিং। কারণ আমরা জানি এই সরকার শুরু থেকেই একটু যুদ্ধ ভাব নিয়ে অগ্রসর হচ্ছে। ফলে তারা যেহেতু দাবি করছে, ডক্টর খলিলুর রহমান যেহেতু দাবি করছে যে ভারত পুশব্যাক করছে, এবং জয়ন্ত রায় চৌধুরী আপনি বলছেন যে না এটি সত্য নয়, শাহজাদা পারভিনের প্রশ্নের সঙ্গে আমি একটু যোগ করে দিলাম, যেহেতু এই খবরগুলো এখন বাংলাদেশে সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে ভারত পুশব্যাক করছে, ফলে এটির কাউন্টারে আপনাদের কি আছে বলার? সবার আগে আমি শাহজাদা প্রবীণকে আমার নমস্কার জানাই। একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এটা আমি শুনে খুব খুশি হলাম। আমি মুক্তিযোদ্ধার সময় খুবই ছোট ছেলে ছিলাম। আমার বাবা তখন ভারতীয় সৈন্য দলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার জেনারেল অফ অর্ডিন্যান্স ছিল। আপনাকেও নমস্কার জানাই। মুক্তিযুদ্ধকে যোদ্ধাদের অস্ত্রশস্ত্র দেওয়ার একটা ভার বাবার কাছেও ছিল। আমাদের সৈন্যদলকে শুধু তিনি অস্ত্র যোগান দিতেন না, তিনি মুক্তিযোদ্ধাদেরও অস্ত্র যোগান দিতেন, এবং আমরা উই আর অলওয়েজ রেসপেক্টফুল টুয়ার্ডস দিস পিপল। তাদের ছাড়া কোনোদিন বাংলাদেশ এরমভাবে স্বাধীন হতে পারতো না, এবং আমরা সবসময় ওদের স্যালুট করি। রোহিঙ্গিয়াদের কথাতে যাই, আমি আগেই বললাম যে রোহিঙ্গিয়ারা বার্মার থেকে আসছে, তাদের কি করে ভারতবর্ষ বাংলাদেশের দিকে তাড়ায়, এই কথাটা আমি বুঝতে পারলাম না। আর এবং কি করে একজন প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির, আশা করছি উনি প্রফেসর, এই কথাটা বিশ্বাস করেন, সেটাও আমি বুঝতে পারলাম না। অনলাইন নিউজ পেপার ধ্রুব সত্য ধ্রুব তারা, এটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম, কারণ আমি নিজে আজকাল একটা অনলাইন পেপার চালাবার চেষ্টা করছি, এডিট করছি। খুবই আপনি রেফারেন্স খেয়াল করবেন, আপনি দয়া করে আপনি বলেই যাচ্ছেন, আপনি রেফারেন্স খেয়াল করবেন। কিন্তু লেট মি গেট ব্যাক টু শাহজাদা প্রবীণ ফার্স্ট। শাহজাদা প্রবীণ আমাকে জিজ্ঞেস করেছেন যে এই যুদ্ধ কি লম্বা মেয়াদী হবে। আমার মনে হয় না, লম্বা মেয়াদী হবে না। পাকিস্তানের কাছে টাকা নেই, অস্ত্র নেই, সেটা একটা গল্প। সবচেয়ে বড় গল্প হচ্ছে এই যে পৃথিবী আজকে যেভাবে আগে আমাদের উপরে চাপ দিত যে বাবা তোমরা কিছু করো না, তোমরা কিছু করো না, পাকিস্তানকে কিছু মেরো না, এই মুহূর্তে মাল করে চৌধুরী আপনার কথা ভেঙে যাচ্ছে, শুনতে পাই না, বেড়ে যাবে। সেই একই চাপ আজকে পাকিস্তান ফেস করছে from all its funds. Saudi Arabia, that includes Iran, that includes UAE. পাকিস্তানের সঙ্গে ভারতের নিবিড়তম সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য বলুন, ডিপ্লোম্যাটিক টাইজ বলুন, প্রত্যেকটা দেশের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট এবং আমাদের সম্পর্ক বেশি। পাকিস্তানের পক্ষে বড়ই ডিফিকাল্ট এই অবস্থায় কোনো রকমের লম্বা মেয়াদী যুদ্ধ করার, কোনো রকমের অবস্থান নেওয়া। তবে যদি কিছু ছোটখাটো কিছু করে, তার একটা মোকাবেলা ভারতবর্ষ আবার দেবে, সেই নিয়ে সন্দেহ রাখবেন না। অবভিয়াসলি দিস ইজ নট গোয়িং টু এন্ড হিয়ার। আমরা 26/11-তে যে চুপচাপ সেই মুহূর্তের জন্য মেনে নিয়েছিলাম, পরে হয়তো কোনো রকমের কোভার্ট অ্যাকশন নিয়েছিলাম, কিন্তু ওভার্ট কোনো অ্যাকশন নিইনি যাতে পাকিস্তানের স্টেট কোনো রকমের ফেলিয়ার না হয়, সেই জিনিসটা আমরা আর করব না। যদি আমরা তো চাইবো যে ইমরান খান জিতে ফেরত আসুক, কারণ ইমরান খান অন্ততপক্ষে একজন ডেমোক্র্যাট, সে এলে পর অন্ততপক্ষে ভারতবর্ষের সঙ্গে দোস্তি না হলে পরে দোস্তির হাত বাড়াবে।
এই যে আর্মি রুল, আর্মির সামনে একটা মুখোটা রেখে আর্মি যে পিছন দিক থেকে রাজত্ব করছে, এরা কোনো দিন ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। দুটো কারণের জন্য। তাহলে পরে পাকিস্তান আর্মির রেলেভেন্স থাকে না। দ্বিতীয় নম্বর, পাকিস্তান আর্মি ইটসেলফ ইজ আ কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, যেমনি আজকের দিনে বাংলাদেশ আর্মিও হয়ে যাচ্ছে। সে একটা দে রান দেয়ার ওন কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। যেদিন ডাইরেক্ট ট্রেড হবে ওদের কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট ধূসর হয়ে পড়ে যাবে, কারণ ওরা বানায় সাবান ইত্যাদি ইত্যাদি, বিশাল দামে বানায় এবং বিশাল দামে বিক্রি করে। ভারতবর্ষের থেকে ওদের দেশে যে সুজুকি গাড়ি চলে সেগুলো সব কটা স্পেয়ার পার্টস ভারতবর্ষের থেকে যায়, ডাইরেক্টলি ট্রেড করে না, দুবাইয়ের মারফতে 25 থেকে 30% বেশি টাকা দাম দিয়ে কেনে। সেই সব শেষ হয়ে যাবে, সেই জিনিসটা পুরো শেষ হয়ে যাবে, ডাইরেক্টলি বিক্রি করবো। ডাইরেক্টলি বিক্রি করলে ওদের খরচা কমবে, ওদের ট্রেড বাড়বে, ওদের ওখানকার লোকেদের রোজগার বাড়বে। এটা ওরা জানে। এটা ওইটা হলে পরে পাকিস্তান আর্মির অবস্থা খারাপ হবে। সেই জন্য পাকিস্তান আর্মি, আমরা তো চাই যে পাকিস্তান আর্মি হারুক, পাকিস্তান আর্মি তার দেশের মধ্যে হারুক, আমাদের কাছে হারুক সেটা তো আলাদা কথা। আমরা তো 71-এ হারিয়েছি, 65-তে হারিয়েছি, 99-তে হারিয়েছি, সিয়াচিনে হারিয়েছি, আবার হারাবো, 48 হারিয়েছিলাম। জি ডক্টর চৌধুরী, জি আমি বুঝতে পারছি জয়ন্ত। ডক্টর চৌধুরী, আপনারা দুজন চৌধুরী, আইডিওলজিকে হারানো যাতে পাকিস্তানের ডেমোক্রেসি, রিয়েল ডেমোক্রেসি আসতে পারে। জি জি ডক্টর সাবের চৌধুরী, এবং সেই জন্য আমরা এখনো চাইছি যে বাংলাদেশেও আমরা চাইছি, বরাবর চেয়ে আসছি যে ইলেকশন হোক, একটা ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে আমরা কোনো চুক্তি করবো না, এটা বলে দিয়েছে ভারতবর্ষ, বারবার বলেছে যে যতক্ষণ ইলেকটেড গভর্নমেন্ট আসছে ফারাক্কা ট্রিটি, গঙ্গা ট্রিটি, কোনো ট্রিটি হতে পারে না। ট্রেডেড ট্রিটি, এখন বাংলাদেশ ডিউটি ফ্রি অ্যাক্সেস পায় ভারতবর্ষে, সেই ডিউটি ফ্রি অ্যাক্সেস 26-এ শেষ হয়ে যাবে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে ডিউটি ফ্রি অ্যাক্সেস হয় সব শেষ হয়ে যাবে। দে হ্যাভ টু নেগোশিয়েট ফ্রেশ ট্রিটিস, কিন্তু দোজ ক্যান বি নেগোশিয়েটেড অনলি বাই এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট। আওয়ামী লীগ লড়ুক ইলেকশনে, আমরা তো চাই বিএনপি লড়ুক, যে জিতবে সেটা তো বাংলাদেশের নিজের লোকেরা করবে, কিন্তু ইলেকশন তো হোক, একটা ফ্রি ফেয়ার ইলেকশন তো হোক। আমরা তো শুনছি যে ইউনূস সাহেবের লোকেরা বলছেন তিনি 5 বছর থাকবেন না কেন, তিনি মহান ব্যক্তি, তার সরকার খুব মহান কাজ করছে, সেই জন্য তাদেরকে আরো অবস্থান দেওয়া উচিত। এগুলো তো আমাদের পছন্দ হচ্ছে না। আমরা চাই ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড বাংলাদেশের সরকার আসুক। জি বুঝতে পারছি। ডক্টর সাবের চৌধুরী, এখন এই যে ভারত পাকিস্তান যুদ্ধ, এখানে বাংলাদেশের কি লাভ ক্ষতি? এবং আমরা এই শুরু থেকেই 5ই আগস্টের পর শুরু থেকেই ডক্টর ইউনূস সরকারকে দেখছি তারা ভারতের প্রতি মারমুখী। তো এটার কনসিকুয়েন্সেস বাংলাদেশে কি হবে? আমাদের কি লাভ কি ক্ষতি আছে? ধন্যবাদ। এখানে আসলে এক একজন আমাদের দিকে তাকান, আমাদের আমি বলছি তাকেই বলছি যে এক একজন এক একভাবে বিশ্লেষণ দিবে, এবং যেই জায়গাটা হচ্ছে যে আমরা একসেপ্ট করা বা সেই রেসপেক্ট অনুযায়ী সেটা রিসিভ করা, আমি ডেফার করতেই পারি, এটা আলোচনার জায়গা, আলোচনা আমি ডেফার করতেই পারি। তো সেই ক্ষেত্র থেকে আমি যেই জায়গাগুলো থেকে বলছি, এটা আপনি ভালো করেই জানেন যে ডেইলি স্টার থেকে শুরু করে প্রথম আলো বা মানব জমিন, এগুলো আমাদের কোন পর্যায়ের সোর্স, এবং আমরা তো আমাদের সোর্সকেই বিশ্বাস করব। আর সেখানে আপনি যদি 35 বিজিবি ব্যাটালিয়ানের লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের যেই বরাত রয়েছে, সেখানে 22 ব্যাটালিয়ানের যে লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হকের বরাত রয়েছে, এবং আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে অলরেডি 31টা যেই আমাদের জেলা রয়েছে, বর্ডার জেলা, সেখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা দেশের অভ্যন্তরে থাকি, আমরা খুব ভালো করেই জানি আমাদের দেশের কোথায় কি ঘটছে, এবং এগুলো এখন আর সব ন্যাশনাল মিডিয়াতেই চলে এসছে, এগুলো কোনো মন গড়া কথা বলার সুযোগ নেই। মূল জায়গাটা হচ্ছে যে যদি আমরা যুদ্ধের ক্ষেত্র বলি বা জায়গা বলি, সেটা যেই পক্ষই বলুক না কেন, কারোর জন্যই তো এটা সুখকর কোনো কিছু না, ভালো কিছু কখনোই নিয়ে আসবে না। আমি অনেক কিছু অনেকভাবেই বলার চেষ্টা করতে পারি, আমার অবস্থান বা কি হচ্ছে বা আমি কি করে ফেলেছি বা ফেলবো, এই জাতীয় বিষয়, কিন্তু সামগ্রিকভাবে যুদ্ধ কখনোই কাম্য না। এবং দক্ষিণ এশিয়াতে যদি আমরা যেটা বলবো যে এই ধরনের পরিস্থিতি, এটা কারো জন্যই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। কিন্তু সমস্যাটা হয়েছে যে বিশেষ করে ভারত পাকিস্তানের যে অবস্থা এবং দীর্ঘদিন ধরে যে অবস্থানগুলো বিরাজ করছে বা করে আসছে, এখানে কিন্তু সে মধ্যস্থতার জায়গাটাও
অনেক ক্ষেত্রে ক্ষীয় হয়ে গেছে। যদিও এখানে আমরা দেখেছি যে ইরান সহ বিভিন্ন দেশ তারা ইতোমধ্যেই বলেছে যে তারা একটা মধ্যস্থতা ক্ষেত্রেও আগ্রহী। আমরা বাংলাদেশকেও একটা সময় হয়তো মনে করতাম, কিন্তু ডক্টর চৌধুরী মানে আসলে আমার তো মানে আনলিমিটেড টাইম না, অনেকখানি সময় অলরেডি চলে গেছে, খুব দ্রুত শেষ করতে হবে। সেটি হচ্ছে যে আমরা দেখছি যে মানে বাংলাদেশ এখন অনেকখানি পাকিস্তানপন্থী, এই ডক্টর ইউনূসের সরকার পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক করার আমরা চেষ্টায় আছি, রাইট? তো আবার বাংলাদেশ থেকে করিডোর দেওয়া হয়েছে, তো একটা যুদ্ধ ভাব কিন্তু বাংলাদেশের ভেতরেই আছে। বাংলাদেশই যে কোনো সময় যুদ্ধের ক্ষেত্র হয়ে উঠতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই যুদ্ধ আমাদের জন্য কি কনসিকুয়েন্সেস নিয়ে আসছে, আমি সেই বিষয়টা জানতে চাই। যেমন আপনি বলা শুরু করেছিলেন ভারত পাকিস্তান যুদ্ধ বা সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ একটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারত, কিন্তু সেটা আমরা কোনোদিনও করিনি, তাই তো? এখন বাংলাদেশের পরিস্থিতিটি কি দাঁড়াবে আমি সেইটা জানতে চাই বেশি করে। করিনি যেখানে আমরা কেন, যে সম্পর্কের যে অবস্থাটা ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে সেখানে সবসময় স্কোপটা খুব ক্ষীয় হয়ে আসে। দেখুন, এইভাবে স্ট্রেইট বলাটা কিন্তু খুব মুশকিল। আমরা 5ই অগাস্ট পূর্ববর্তী সময়েও কিন্তু সবসময় শুনেছি যে বাংলাদেশ ভারতপন্থী, আবার এখন আপনি বলছেন যে বাংলাদেশ পাকিস্তানপন্থী। আমরা সরাসরি আমার কথা আপনি বাদ দেন, না আপনার কাছ থেকেই তো এখন শুনলাম আমি স্টেটমেন্টটা। ও আপনি তো জানেন না বাংলাদেশ কোন পন্থী এটা এখানে বড় বিষয় নয়। যেটা হচ্ছে যে ভারতের পিপল টু পিপল কন্ট্যাক্ট, যেটা ভারতের জনগণের সাথে আমাদের সম্পর্ক, আমাদের নিয়মিত যাতায়াত ছিল পূর্বেও, এখনো প্রতিদিন যোগাযোগ আছে। সেই জনগণের জায়গায় কোনো গ্যাপ নেই, জনসম্পর্কের জায়গায় কোনো গ্যাপ নেই, গ্যাপ হওয়ারও সুযোগ নেই। কারণ ঐতিহাসিকভাবে আমরা যেভাবে অ্যাটাচড, আমাদের বিভিন্নভাবে আত্মীয় স্বজন থেকে শুরু করে সব জায়গায়। কিন্তু বিষয়টা হচ্ছে রাজনীতির জায়গাটা যদি আমরা দেখি, এখানে বিভিন্ন সরকার বিভিন্ন কারণে তাদের সেই রাজনৈতিক সম্পর্ক করেছে, আমাদের জনগণকেও একের অপরের মুখোমুখি করেছে। তা এই জায়গাটা হচ্ছে যে এখন আমরা যেটা দেখেছি, যে আমি ভারতীয় সাংবাদিকদের সাথে আমার পূর্বে যখন কথা হয়েছে, ওনাদের বিভিন্ন সাক্ষাৎকারে আমি বলেছি যে ভারত সরকার পিপল টু পিপল কন্ট্যাক্টের উপর অনেক বেশি জোর দেওয়া উচিত ছিল আমাদের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, এবং সেটা আসলে বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। আমাদের নিজেরা আমরা সেই লিঙ্কগুলো বা নেটওয়ার্কগুলো বা সম্পর্কগুলো বজায় রেখেছি। তা এটা সম্পর্ক আপনি বলছেন এই সরকার বা এই সরকারের চাইতে জনগণের সাথে, যেটা আমরা বিভিন্ন থিওরিটিক্যাল ডিসকাশনে নিয়ে আসি, সেটা খুব গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূস 5ই অগাস্ট পরবর্তী যেই জায়গায়, এটা আমরা দেখেছি যে বিভিন্ন সাক্ষাৎকারে এটা অনেকগুলো পপুলার স্টেটমেন্টের মতো। কারণ আমরা সেই 5ই অগাস্ট কেন্দ্রিক যে গণ অভ্যুত্থান বা যে আন্দোলন, সেখানে কিন্তু আমরা অ্যান্টি ইন্ডিয়ান অনেক স্টেটমেন্টগুলো আমরা শুনেছি। তো সেই ক্ষেত্রেও কিন্তু যেই একটা অবস্থান উনি নিয়েছেন, এটা মূলত একটা পপুলার স্টেটমেন্টের মতো। কারণ বাংলাদেশ এমন কোনো অবস্থানে নেই বা সেই সক্ষমতার জায়গা আমরা কোনোভাবে দেখি না যে এই ধরনের ঘটনা ঘটানোর তার সেই জায়গা রয়েছে, বা এই জায়গাগুলো কোনোভাবে অনভিপ্রেতই আমি বলবো। এবং সেই বাংলাদেশের সাধারণ জনগণও সেটা চায় না। কারণ আমরা যে ক্লোজ বর্ডারে আছে, আমার আত্মীয় বসবাস করছে ভারতে 1 কিলোমিটার দূরে, আবার ভারতে আমার যে আমরা অবস্থান করছি, ক্লোজলি আমরা কানেক্টেড, এবং এই কানেক্টেড থাকবো। এবং এত ক্লোজ প্রতিবেশী বা এই ধরনের প্রতিবেশীকে ইগনোর করার কোনো সুযোগ নেই। এই সম্পর্ক আপনাকে মেনটেন করতে হয়েছে, আপনাকে মেনটেন করে যেতে হবে। তা এইটা আমাদের ডিপ্লোমেসির যে জায়গাটা ছিল, ফ্রেন্ডশিপ টু অল লাইজ টু নান, এই জায়গাটা কিন্তু ব্যর্থ হয়েছে আমি বলবো যে এই সরকার এই জায়গাটা। এবং আমরা জনাব তারেক রহমানেরও বিভিন্ন স্টেটমেন্টে যে দেখেছি, উনিও কিন্তু খুব বুঝে শুনে একটা ব্যালেন্সকে মেনটেন করে কথা বলেছেন। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার যে জায়গায়, সেটা বিভিন্ন কারণে অনুপস্থিত ছিল। হয়তো পপুলার কোনো একটা কিছু ধারাকে অবলম্বন করে উনি সেই জায়গাটা বলেছেন। কিন্তু মূল যে জায়গাটা হচ্ছে যে এখানে এমন কিছু ঘটা ঠিক হবে না যাতে আমরা প্রত্যেকের সাথে একটা আঞ্চলিক বিবাদে এখন জড়িয়ে পড়ি। এবং যেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা বলেন বা পাকিস্তানের বলেন বা ভারতের ক্ষেত্রে বলেন, কারণ দেশগুলো তো এখন সম্মিলিতভাবে কাজ করে।
এখানে পাকিস্তানের পাশে যেমন চায়না এসে দাঁড়িয়েছে, ইরান ভিজিট করছে, টার্কির সাথে একটা যোগাযোগ হচ্ছে। তা এই যে জায়গাগুলোতে কেউ তো আর একা থাকবে না। তা আমরা কি প্রাপ্তি আমাদের এই ধরনের একটা ক্যাওস করে আমাদের দক্ষিণ এশিয়ায় ব্যবসা বাণিজ্যের ক্ষতি করে সাধারণ মানুষের জীবনের মান উন্নয়নের চিন্তা না করে? এটা আমরা ভারতেও যদি বলি যে সেখানেও তো ওয়েলফেয়ার স্টেট না, সাধারণ মানুষের জীবনের মান উন্নয়নের জায়গাটা বরাদ্দ না করে যে এই জায়গাগুলোতে এঙ্গেজ হওয়া, এটা কোনোভাবেই কোনো দেশের জন্যই কাম্য না। তা আমরা চাইবো যে একটা ডেটারেন্সের জায়গা, এবং সেখানে প্রত্যেকেই যাতে সেখানে আমরা এই বৈরিতার জায়গাটাকে আর না বাড়িয়ে কিভাবে সেই জায়গাটাকে কমিয়ে আনা যায়, এবং কম লসের মাধ্যমে, নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান করা যদি সম্ভব হয়, যদিও ইটস ভেরি ডিফিকাল্ট অ্যাট দ্যাট মোমেন্ট, কিন্তু সেই জায়গাটা করা প্রয়োজন। না হলে এই আঞ্চলিক বিবাদ সারা বিশ্বের জন্য কোনো সুখকর বার্তা নিয়ে আসতে পারে না, এবং এটার দীর্ঘমেয়াদী ফলাফল কোন দিকে নিয়ে যায় বিশ্বকে, আমরা একটা বড় ধরনের কোন জায়গায় নিয়ে যাচ্ছে বিশ্বের এই বিবাদকে, সেটা কিন্তু ভাববার প্রয়োজন রয়েছে। কারণ আন্তর্জাতিক শক্তিগুলো একে অপরের সাথে ক্রমাগত বিবাদে জড়িয়ে পড়ছে। জি ডক্টর চৌধুরী, এখানে একজন প্রশ্ন করেছেন যে সাদিয়া আফরিন, তিনি প্রশ্ন করেছেন ইন্ডিয়ান আর্মি তো তাদের বোনদের সিন্দুরের প্রতিশোধ নিতে পারছে, আর আমাদের দেশের আর্মি ৭১-এর প্রতিশোধ তো পরের কথা, নিজ দেশের জনগণের নিরাপত্তা দিতে পারছে না। আমরা জানি যে আমাদের মিয়ানমারের সীমান্ত এরই মধ্যে অরক্ষিত, বহিঃশক্তির হাতে চলে গেছে। আর তা আমাদের সেনাবাহিনীর ভূমিকাটা কি, তারা কি ভূমিকা পালন করছে? এটা তো আসলে এই ধরনের সেন্টিমেন্ট বা ইমোশন এগুলো আমাদের আসবেই, কিন্তু আমাদের সরকারের যে পদক্ষেপগুলো 5ই আগস্ট পরবর্তী, এটা আমাদের দেশের ভেতরেই বিভিন্ন ধরনের, যেমন 5ই আগস্ট পূর্ববর্তী সরকারেরও বিভিন্ন আলোচনা ছিল, এটা মানুষের মধ্যে সাধারণ থাকবে। 5ই আগস্ট পরবর্তীও আমাদের যে সরকার, তাদের অনেক পদক্ষেপে সাধারণ জনগণ অনেকেই হ্যাপি না, এটা খুব স্বাভাবিক। তো যেই জায়গাগুলো ঘটছে বা চলছে, আমরা দেখছি যে কেন জানি উস্কে দেওয়ার একটা প্রবণতা, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী জায়গাটায় আমরা দেখছি যে উস্কে দেওয়া, এক পক্ষের সাথে আরেক পক্ষকে লাগিয়ে দেওয়া, বিভিন্ন কার্ড ইউজ করা, ধর্মকে নিয়ে আসা, হ্যাঁ, ওই জায়গায় কিন্তু আমরা নেই। আমরা আমাদের গ্রামে গঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশেও এখন চমৎকার সহ অবস্থানে অতীতেও ছিলাম, এখনো রয়েছে, সেই জায়গায় কিন্তু আমরা কোনো সমস্যা দেখি না। কিন্তু এই যারা পরিকল্পিতভাবে এই জায়গাটাকে উস্কে দিচ্ছে, এটাকে মোটেই গ্রহণযোগ্য কিছু আমি বলবো না, এবং সেটা আমরা যারা সুধীজন রয়েছেন দেশের, তাদেরকে এই জায়গাগুলোকে পরিহার করা উচিত। জয়ন্ত রায় চৌধুরী, আমরা দেখলাম যে ভারত দীর্ঘদিন সময় নিয়ে তার প্রতিক্রিয়াটি জানিয়েছে। ধরেন 2 সপ্তাহ, মানে কাশ্মীরের পেহেলগামে আক্রমণের 2 সপ্তাহ পরে তারা পাকিস্তানকে জবাব দিয়েছে। 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি ভারত বাংলাদেশের ব্যাপারে খামোশ হয়ে আছে, মানে ঝড়ের পূর্বাভাসের আগে যেই স্তব্ধতা থাকে সেটি আছে ভারতের তরফ থেকে। তো প্রতিক্রিয়াটি কি হতে পারে? যদি আমরা এও দেখলাম গতকাল থেকে যখন ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে, তারপর থেকে আমরা বিভিন্ন সমন্বয়কদের আমরা দেখেছি যে তারা তাদের সোশ্যাল মাধ্যমগুলোতে পোস্ট করেছে যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের অভিন্ন থাকতে হবে। মানে পাকিস্তানে হামলার পরে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা মনে এসেছে, অথচ করিডোর দিয়ে দিল, তাদের কোনো প্রতিক্রিয়া আমি দেখিনি। মিয়ানমার সীমান্ত অলরেডি বহিঃশক্তির দখলে, মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অলরেডি নাই, তাও প্রায় 3 সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে। তো তারা আজকে এসে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের অভিন্ন থাকতে হবে। মানে এগুলোর সঙ্গে যোগসূত্র এবং পরবর্তীতে ভারতের যে খামোশি এখন এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে হয়ে আছে, এটার প্রতিক্রিয়াগুলো কি সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে? দেখুন, ভারতবর্ষ তো 5ই আগস্ট থেকে, আপনি ঠিকই বলেছেন, কিছুই বলেনি। আমাদের ভিসা সেন্টার পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমাদের কালচারাল সেন্টার অ্যাটাক হয়েছিল, সেগুলোর কোনো এখনো জবাবদেহি হয়নি। সেই জন্যে ভিসা, আমি খুবই দুঃখিত যে কথাটা শাহজাদা পারভিন ওঠালো, আমরা ভিসা আরও বাড়াতে পারছি না, কারণ ভিসা সেন্টার পুড়ে গেছিলো, তারপরে স্টাফ পাঠাতে হয়, সময় লাগে, এবং তাদেরকে প্রোটেকশন দিতে হবে বাংলাদেশ সরকারকে, সেটা এখনো প্রোটেকশন বাংলাদেশ সরকার দিতে পারে।
বাংলাদেশ সরকার 150-র বেশি টেররিস্টদের ছেড়ে দিয়েছে। আমরা টেররিজমের এগেনস্টে যুদ্ধ করছি পাকিস্তানে, এদিকে 150 টেররিস্টের বেশি বাংলাদেশে যাদের ধরা হয়েছিল নন টেররিস্ট তাদের সবাইকে ছেড়ে দিয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে। আমাদের তো একটা বিরাট বড় ভয়, এরা কি করবে, বাংলাদেশে অ্যাটাক করতে পারে, আপনাদের সিভিল সোসাইটির এগেনস্টে অ্যাটাক করতে পারে, কালকে হয়তো প্রফেসর সাহেবের ইউনিভার্সিটিতে একটা আক্রমণ করতে পারে, অথবা ভারতবর্ষে করতে পারে যেমনি আগে করেছিল 90-এর দশক মনে করুন, 2000-এর দশক মনে করুন, সেই সময় যা হয়েছিল আমেরিকান কনসুলেটে অ্যাটাক, এগুলো তো বাংলাদেশ থেকেই এসেছিল। তো সেই ভয়টা তো আমাদের আছে। অবভিয়াসলি অ্যাট সাম স্টেজ আমরা বাংলাদেশ সরকারকে চাইবো যে তারা এদেরকে দমন করুক, এবং সেই জন্যই তো আমরা চাই যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসে। এরকম ইন্টারিম গভর্নমেন্ট কেউ কাকে ডেকে নিয়ে এলো, কে নিয়ে এসে বসলো, কোন স্কুলের ছেলে কলেজের ছেলেকে মিনিস্টার বানিয়ে দেওয়া হলো, তারা পায়ে পা রেখে আমাদের সঙ্গে ঝগড়া করে যাচ্ছে। আমি তো বুঝি না কেন করে। একটা কথা আমাদের আমলারা বলেনি, একটা কথা আমাদের কোনো মন্ত্রী বলেনি। উনি বলছেন সোশ্যাল মিডিয়াতে, ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া, নিশ্চয়ই অ্যাগ্রি। সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যত রকমের লম্পটদের কথাবার্তা। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া দেখুন তারা কি বলছে, পাকিস্তানের দেখুন, আমাদের দেখুন, সব লম্পটগিরি। তো আই এম নট গেটিং ইনটু সোশ্যাল মিডিয়া, কিন্তু যেখানে অফিসিয়াল লেভেলে একজন মন্ত্রী টুইট করে যে এটা ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল, যেখানে আমাদের 26টা সিভিলিয়ান মারা গেছে, সেটাকে সে ফলস ফ্ল্যাগ বলার চেষ্টা করছে একজন আপনাদের মন্ত্রী, অ্যাডভাইজার মানে আপনাদের মন্ত্রী। এটাকে আমরা কিভাবে দেখবো আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা নিবিড়, আমরা চুপ রয়েছি, কারণ এত নিকটতম প্রতিবেশী, এত আত্মীয় আমাদের যারা, তারা যখন এরকম কথা বলে তখন দুঃখ না তার থেকে বেশি হয়। সেই জন্যই আমরা চুপ রয়েছি। কিন্তু নিশ্চয়ই আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করছি কি হয় না হয়, সেই হিসেবে আমাদের নিজেদের পরিস্থিতি নেব। মানে শাহজাদা পারভিন, আমি আশা করছি আপনারা আমাদের দিকে কোনো মিসাইল টিসাইল ছুড়বেন না আর কি। না, আমি জানি হবে না। আমি এটাও জানি যে বাংলাদেশ ভারতবর্ষের সবসময় মিত্র দেশ থাকবে, যেমনি ছিল আগে সেমনিই থাকবে। কিন্তু এটা একটা অবস্থান হঠাৎ করে এসছে, এরা কোথার থেকে এসছে তাও জানি না ভালো করে, এদের কি ফলোয়িং তাও জানি না। আমার নিজের ধারণা যে নতুন পার্টি তৈরি হয়েছে, সে 5% ভোট পাবে না যদি ইলেকশন হয়। ইলেকশন করতে কেন ভয় পায় এই লোকগুলো, আমি তো বুঝি না। আমি তো ইলেকশন যদি হয় তাহলে তো ভোটের প্রসঙ্গ তার ইউনিভার্সিটিতে কেন ডিমান্ড করছে না যে প্রত্যেকটা লেকচারে তাদের ডিমান্ড করা উচিত ইলেকশন হোক। ডেমোক্রেসি ইজ দি অনলি সলিউশন টু অল কান্ট্রিজ প্রবলেমস। কোন দেশে অটোক্রেসি বা ডিক্টেটরশিপ সাকসেসফুল হয়েছে বলুন? আমি হিটলার নিয়ে গেছে জার্মানিকে কোথায় ধ্বংসের দিকে। দাদা, আপনি একটা জায়গায় কিন্তু মানে নক করেছেন, সে জায়গাটি হচ্ছে যে পাকিস্তানের সামরিক সরকার, কিন্তু এখন সামরিক সরকার, যদি পাকিস্তানে কোনো জনগণের সরকার থাকতো তাহলে কিন্তু এই যুদ্ধ বাঁচতই না, কখনোই হইতো না। এবং বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশেও এখন কিন্তু কোনো ধরনের জনগণের সরকার নাই। জনগণের সরকার না থাকার কারণেই কিন্তু এই যে এই পরিস্থিতি, এখন যে পরিস্থিতি, এই যে মিনিস্টারদের পরে বলা হচ্ছে প্রেস কনফারেন্স করে যে এগুলো তাদের ব্যক্তিগত মন্তব্য, এগুলি সরকারের কোনো মন্তব্য নয়, এটা বলা হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে যে যে পরিস্থিতিতে আমরা দেখেন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখে আসলেন বাংলাদেশে, সেদিনই কিন্তু উনি প্রথমেই কিন্তু অ্যাটাকিং কথাবার্তা শুনেছি, তার মুখ দিয়েই শুনেছি 7 সিস্টার উনি উড়িয়ে দিবেন তার। এবং এই যে শুরু হলো, তারপরেই কিন্তু আমরা একের পর এক এভাবে দেখলাম যে পরিস্থিতি পায়ে পাড়া দিয়েই আসলে আমরা ইয়ে করছি। ভারতের আগ্রাসন, ভারতের তাবেদার সরকার ছিল আগে, সবকিছু বুঝলাম। ভারতের তাবেদার সরকার যদি ছিল এতদিন, তাহলে আমার দুইটা প্রশ্ন আছে যে ভারতের তাবেদার সরকার যদি শেখ হাসিনা সরকার বা যে এর আগের যেসব সরকার ছিল, কিন্তু সেই তাবেদার সরকারের তো কোনোদিন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এতদিন চেষ্টা করা লাগেনি, এত তদবির করা লাগেনি। এত চেষ্টা তদবির করে তারপরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তাহলে উনি কেন করলেন? আগের সরকার যদি তাবেদার থাকতো তাহলে এখন এটা কেন করতে হলো? তারপরে কথা হচ্ছে যে ভারত বাংলাদেশের যেসব চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলো তো বলা হতো যে ভারত বাংলাদেশের কোনো স্বার্থ রাখা হয়নি, সবই ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই চুক্তিগুলো বাংলাদেশের মানুষ কিন্তু এখন দেখতে চায়, যেহেতু আওয়ামী লীগ সরকার নাই বা অন্য কোনো সরকার নাই। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে এখন দেখানোর সময় আছে।
এবং সরকার কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার করতে পারে এখন। আর তারা সবচেয়ে তো বড় কথা করবে না। হচ্ছে যে আচ্ছা, কোনো জবাবদিহিতা তো তাদের কাছে আসলে আমরা পাচ্ছি না। কারণ হচ্ছে যে এই সরকার তো কোনো জনগণের সরকার না। জনগণের সরকার না থাকার কারণে এই জবাবদিহিতাটা নাই। এবং এই যে একজন এক ভাবে কথা বলছে, বাংলাদেশের এই মিয়ানমার এদিকে আরাকান আর্মিরা দখল করে নিচ্ছে, এদিকে সীমান্তের পরিস্থিতি বা ভারতের সাথে যে সম্পর্কের যে জায়গায় তলানিতে চলে গেছে, নিশ্চয়ই একটা এর আগের সরকারগুলোর সময় খালেদা জিয়া সরকার ছিল, তখন তো আমরা দেখিনি যে ভারতের সাথে এই পরিস্থিতিতে চলে গেছে, সেটা কিন্তু যায়নি। কারণ হচ্ছে যে সেই জায়গাটায় একটা জনগণের সরকার কিন্তু তখন তাদের দায়িত্ব নিয়ে জনগণের প্রতি তাদের যে জবাবদিহিতা সেগুলো চিন্তা করেই সম্পর্কগুলো নির্ধারণ করে। এখন কিন্তু সেটা হচ্ছে না। এই জনগণের সরকার না থাকার কারণে বাংলাদেশে যেমন পাকিস্তানের ঠিক সেরকমই পরিস্থিতি, এটি আমার কাছে আসলে মনে হচ্ছে। জি জয়ন্ত রায় চৌধুরী, এখন ধরেন আমরা দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূসের বৈঠক হলো। আপনার কি মনে হয় সম্পর্ক কিছুটা হলে উন্নত হচ্ছে বা হয়েছে, নাকি আমাদেরকে এর যুদ্ধের তাপ আমাদের গায়ে লাগবে? যুদ্ধের তাপ আপনাদের গায়ে লাগবে না, কিন্তু আমার মনে হয় না কোয়াটা সম্পর্ক উন্নত হয়েছে। তারপরেই তো আপনাদের বিডিআর এর ফর্মার চিফ এসব কথাবার্তা উল্টোপাল্টা কথা বলেছে, এবং সেই মিটিংয়েও যতদূর আমি দেখতে পেয়েছি, যতদূর আমরা জানতে পেরেছি, বডি ল্যাঙ্গুয়েজ নরেন্দ্র মোদীর যথেষ্ট শিথিল ছিল। উনি মোটামুটি খুব একটা খুশি অবস্থায় ছিলেন না, এবং ওনার টিম থেকে জিজ্ঞেসও করেছে কেউ না কেউ, নাম নিতে চাই না, আপনাদের চিফ অ্যাডভাইজারকে, যে কেন উনি এই কথাগুলো বলেছিলেন, এগুলো কি অবস্থান উনি নিজের পার্সোনাল ব্যক্তিগতভাবে নিয়েছিলেন না দেশ উনি অফিসিয়াল স্ট্যাটাসে বলেছিলেন। তাতে উনি কিছু একটা উত্তর দিয়েছেন, একটু মিনমিন করে বলেছেন যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কথাবার্তা বলেছিলাম। তো দিস ওয়ার নট গুড সাইন্স, দে ওয়ার নট দ্য রাইট কাইন্ড অফ সাইন্স। দ্য রাইট কাইন্ড অফ সাইন্স উড বি ইন দ্য বডি ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। তার আগের দিন রাত্রিরে যদি আপনি ডিনারের নৈশভোজের ছবি দিয়ে খেয়ে থাকেন, দুজন মানে কেউ কারোর দিকে তাকাচ্ছে না, তো সেটা দ্যাট ওয়াজ নট আ গুড সাইন। আমরা শুনতে পাই আসলে পুরো ভারতবর্ষ বলতে শুধুমাত্র ভারত নয়, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, পুরো এই অঞ্চলেরই মানচিত্র বদলে যাবে, এরকম অনেক কথা আমরা শুনতে পাই। যদি তেমনটি হয়, ওইদিকে পাকিস্তান ভাঙবে, এদিকে বাংলাদেশ ভাঙবে, এমনকি ভারত ভাঙবে। সুলতানা, আর একটা কথা আমি দাদাকে জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এখানে অনেক খুব এই কথাটা প্রচলিত হচ্ছে এখন যে গাজওয়াতুল হিন্দ হবে, তো এটা কি আসলে এই গাজওয়াতুল হিন্দ এরকম কিছু হতে যাচ্ছে কিনা, আপনি কি প্রফেসর চৌধুরী বলতে পারবেন এটার উত্তর গাজিয়াতুল হিন্দ সম্পর্কে? কিন্তু তার আগে আমি যে প্রশ্নটি রাখলাম যে এই মানে পুরো মানচিত্র বদলানোর কথাবার্তা শুনতে পাচ্ছি আমরা, এই ব্যাপারে ভারতের কনসার্ন কি? ভারতবর্ষ ইজ আ স্ট্যাটাস কোয়েস্ট কান্ট্রি। স্ট্যাটাস কোয়েস্ট কান্ট্রি মানে যে চায় যে স্ট্যাটাস যা আছে সেটা থাকুক। তো আমরা কোনোদিন মানচিত্র বদলাবার চেষ্টা করব না, তবে যদি কেউ মানচিত্র বদলাবার চেষ্টা করে তো সেই নিয়ে তখন আমরা দেখব কি করা যায়। এরকম তো শুনতে পাচ্ছি হচ্ছে, এসব আলামত দেখা যাচ্ছে। ওই যারা গাজওয়াইন দিন স্বপ্ন দেখে তারা বলুক, তারা উত্তর দিক গাজওয়াইন করার কি চেষ্টা করছে কি করছে না। আপনার একটা জিনিস শুধু বলছি, ভারতবর্ষ ইউনাইটেড, ভারতবর্ষের ধর্ম হোক যা হোক, উই আর ওয়ান। যখন আমরা চিন্তা করি, আমরা ইন্ডিয়ান সিটিজেনের কথা চিন্তা করি, অন্য কারোর কথা চিন্তা করি না। আমাদের আর্মিতে হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, ইসাই আছে, এবং ইট ইজ আ ন্যাশনাল আর্মি, ইট ইজ আন অল ইন্ডিয়া আর্মি। জেনারেল জেএন চৌধুরী, যে যার নামে আমার নাম আছে জয়ন্তনাথ চৌধুরী, 1962 পরে উনি ভারতীয় আর্মির কমান্ড নিয়েছিলেন এবং 2.5 লক্ষ আর্মিকে 1 মিলিয়ন লোকের আর্মি বানিয়েছিলেন। যদি আপনার সেভেন সিস্টার ভাঙার চেষ্টা হয়, যদি বাংলাদেশকে যে করিডোর দেওয়া হয়েছে সেই করিডোর যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে, বাংলাদেশের ভূখণ্ড যুদ্ধের জন্য ব্যবহৃত হবে, সেই ক্ষেত্রে ভারতের ভূমিকা কি হবে? জয়ন্ত রায় চৌধুরী, আমার প্রশ্ন শুনে আপনি থমকে গেছেন একদম। কোথায় আপনি? আপনার নেটওয়ার্ক খারাপ, কিভাবে হবে? মিসাইল হামলা তো হবে না, নেটওয়ার্ক খারাপ। জয়ন্ত দা কোথায় গেলেন আপনি?
আচ্ছা, আমার মনে হয় জয়ন্ত রায় চৌধুরীর কোনো কারণে তার ফিডে একটু সমস্যা হয়েছে। জি, ডক্টর চৌধুরী, প্রফেসর চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে যে প্রশ্নগুলি জয়ন্ত রায়ের কাছে রাখলাম, এই একই প্রশ্ন আপনার কাছে রাখছি। সেই সঙ্গে যে এই যে গাজিয়াতুল হিন্দের কথা বলে, এই বলে অনেককে উত্তেজিত করেছে এরই মধ্যে, হ্যাঁ, তো এর 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 সমাধান কি? মিস্টার জয়ন্ত রায় চৌধুরী থাকলে আসলে ভালো হতো, যে ওনার নেটওয়ার্কটা সম্ভবত কোনো হয়তো ওনার মোবাইলে চার্জ নেই বা কিছু একটা, উনি আবার যুক্ত হবেন আমাদের সাথে। এখানে আসলে মূলত হয়তো ভারতের অনেকেও দেখে থাকবেন প্রোগ্রামটা, সেই জন্যই বলছি যে 5ই অগস্ট পরবর্তী অবস্থাটা কিন্তু একটা বিশেষ অবস্থা, এবং এখানে যারা সরকারে অবস্থান করছে এটা তো সাধারণভাবে রাজনীতি করে আসা সরকার না, বা যে লোকগুলো রয়েছে তারা যে খুব কূটনীতি বোঝে, তারা এগুলো দীর্ঘদিন প্র্যাকটিস করে এসছে, একটা বিশেষ প্রক্রিয়া, এখানে তাদের সেই ট্রেনিং নেই, এক একজন এক এক প্রফেশনের লোক, তারা এসে একটা বিশেষ পরিস্থিতিতে, এখন তাদের এই জন্য এত ফেসবুকে লেখালেখি, এত স্টেটমেন্ট, প্রতিটা বিষয়ে কমেন্ট, এটা কি আপনি কখনো দেখেছেন? এটা কি সম্ভব? তো এই জন্য তারা তালগোল পাকিয়ে ফেলে, বিভিন্ন ধরনের কথা বলে, যেগুলো কখনোই এই ধরনের কথা বলা উচিত না এত গুরুত্বপূর্ণ পজিশনে থেকে, কারণ এগুলো বিভিন্ন দেশের সাথে আন্তঃসম্পর্কে একটা প্রভাব ফেলে। আর মেজর জেনারেল ফজলুর রহমান যে স্টেটমেন্টটা করেছেন, সাথে সাথে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা ওনার ব্যক্তিগত কোনো মতামত, এটার সাথে বাংলাদেশ সরকারের অভিলাষের বা অভিপ্রায়ের কোনো সংযোগ নেই। এখন মূলত যেই জায়গাটা এখানে কাজ করছে, এই যে বাংলাদেশে এখন পরিবর্তিত পরিস্থিতিতে যেই সরকার অবস্থান করছে, এবং তারা শুধু সেই সময় একটা অভ্যুত্থান হয়েছে বা ঘটনা হয়েছে, বা বিগত রেজিমে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু বিষয়টা এমন না যে এর পরবর্তীতে এই 8-9 মাস যে গেছে, জনগণের সরকার তো এটা নাই, এবং তাদের পেছনে যে জনগণ খুব শক্তভাবে আছে বিষয়টা তা না, বা এটা আপনার কাছে পরিমাপের কোনো নিয়ামকও নেই। এখন ওনারা ধারণা করছেন যে জনগণ ওনাদের সাথে আছে, নির্বাচন কেন্দ্রিক কোনো কথা কিন্তু আমরা ওনাদের সাথে বলি না। ওনারা বিভিন্ন রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দলকেও ব্যান করার প্রশ্ন ওঠে। এখন প্রশ্ন যেগুলো হচ্ছে, প্লুরালিজম যদি বলেন বা গণতান্ত্রিক ধারায় কোনো রাজনৈতিক দলের যদি সারা সামগ্রিক জনসংখ্যার মধ্যে 30% মতো তার সাপোর্ট থাকে, আপনি সেটাকে কিভাবে আপনি এটাকে এক্সক্লুড করে ফেলতে পারেন যে সরকার গঠন? এই ধরনের বিভিন্ন উত্তপ্ত মস্তিষ্ক প্রসূত আলোচনা হচ্ছে, পপুলার স্টেটমেন্ট হচ্ছে, এই সুযোগে অনেকেই অনেক কিছু পাল্টে ফেলছে। মানে এতদিন যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সকল সমস্যা ছিল আসলে আইন কানুন কেন্দ্রিক, এবং নতুন যে আইন কানুনগুলো হচ্ছে এগুলোর দ্বারা আমরা এমন একটা বাংলাদেশ পাবো যেটার দ্বারা একদম সব ধরনের সমস্যাই বোধহয় আমাদের সমাধান হয়ে যাবে। বিষয়টা মোটেই সেই রকম না। আপনারা কি আছেন? এখানে যে বিষয়টা একই সাথে আরো বলছি যে মানবিক করিডোর বা যেটা বলেন, আমাদের এই বর্তমান পৃথিবীতে কোনো রাষ্ট্র তো আর একা একা সিদ্ধান্ত নেয় না, এগুলো সামগ্রিক অনেক সিদ্ধান্তের ফল। আমরা দেখেছি যে জাতিসংঘের মহাসচিব এখানে ভিজিট করেছেন, সেটারও নিশ্চয়ই কারণ ছিল। গুতেরেস এসে অনেক স্টেটমেন্ট দিয়েছেন, সেটারও কারণ ছিল। যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা রয়েছে, কি ভূমিকা সেটাও আমরা জানি। তা যার ফলশ্রুতিতে সব যে সরকার করছে বা করতে পারছে বা চাইলেই পারবে, বিষয়গুলো সেই রকম না। বিভিন্ন বড় বড় শক্তির বিভিন্ন ধরনের প্ল্যান থাকে, এগুলো এক একভাবে অন্য কারো মাধ্যমে বাস্তবায়িত হয়। বিগত সরকারের সময় আমরা জানি যে সেই বার্মা বা মায়ানমারের বর্ডারে অনেক কিছু ওনাকে একসময় অ্যালাউ করতে হয়েছে, এখনো অনেক কিছু, কিন্তু এই পরিস্থিতিটা কখনোই বাংলাদেশের জন্য সুখকর কিছু বয়ে আনবে না। এটা আমরা বিভিন্ন বক্তব্যে বলছি যে ওখানে মানবিক করিডোরের মাধ্যমে যে অবস্থাটা তৈরি হবে, এবং মায়ানমার যদি কোনো কারণে, তারা অলরেডি কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের চিন্তার বিষয়টা জানিয়েছে এবং তাদের স্ট্যান্ড পয়েন্টটা প্রকাশ করেছে। চায়নাও যে সামগ্রিকভাবে প্রক্রিয়াকে পছন্দ করছে তা না, চায়না কিন্তু অলরেডি পাকিস্তানের সাথে তাদের সাপোর্ট করার জন্য যুক্ত হয়েছে। তো বাংলাদেশ যে পদক্ষেপগুলো নিচ্ছে এটা কিন্তু একটা বড় ধরনের সুযোগ। কোনো আঞ্চলিক বিভাগকে আমি এখানে খুব
গুরুত্বপূর্ণভাবে দেখছি যে বৃহৎ শক্তিগুলোর কিন্তু জড়িয়ে পড়ার যথেষ্ট সুযোগ রয়েছে। যদিও চায়না বলছে আমি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করব না, কিন্তু পরিস্থিতি কোথা থেকে কোথায় চলে যায় অনেক কিছু কিন্তু নিয়ন্ত্রণে থাকছে না। ফলে বাংলাদেশে আমরা যে অবস্থানগুলো দেখছি বৃহৎ শক্তির, একইভাবে এখানে ভারত, চায়না, রাশিয়াকে আমরা দেখেছি যে রাশিয়া সফরে গেছে আমাদের সেনাপ্রধান, তারপরে আমরা এখানে বিভিন্ন ধরনের কর্মতৎপরতা দেখছি। বাংলাদেশের অবস্থান তো রয়েছেই, এগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার কোনোটাকে সুযোগ নেই। এই সামগ্রিক পরিস্থিতিতে সামগ্রিক ইউনিফাইড ইন্ডিয়া হয়ে যাবে বা এমন একটা জায়গা হয়ে যাবে, আমার বিষয়টা কিন্তু এত সহজ মনে হচ্ছে না। কারণ আমরা যেখানে দেশের অভ্যন্তরে পাকিস্তানে প্রচুর সমস্যা প্রদেশ ভিত্তিক, ভারতের ভিতরে ছোট ছোট বহু ধরনের সমস্যা রয়েছে, এখানে আপনি সেগুলি সামাল দিতে পারছেন না। জোর করে যদি এগুলোকে লাগাতেও চান, এটা খণ্ড বিখণ্ড ভারতবর্ষ, আপনি ওই দিন 10 ইয়ার্সই পাবেন। তা এই জিনিসগুলো এত সহজ না। আমি শেষ করব, শাহজাদা পারভিন যদি শেষ কিছু বলেন। না, আসলে যেটি হচ্ছে যে যুদ্ধ তো আসলে কোনো সমাধান না, যুদ্ধ একটা মানে ক্ষতির কারণ, সেটা সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, এটা একটা ক্ষতির সম্মুখীন হবে। শুধু ভারত এবং পাকিস্তান হবে না, পুরো বিশ্বই হবে। এবং সবচেয়ে নিকটতম আমরা বাংলাদেশ, সে বাংলাদেশ কিন্তু ক্ষতিগ্রস্ত মানে বেশ জোরালো ভাবে হবে। কারণ হচ্ছে যে এই যে যুদ্ধের যে রেশ, এই রেশটা কিন্তু বাংলাদেশেই পড়বে। এবং ধারণা করা হচ্ছে যে স্যার যে কথাটি বললেন যে যদি পুশ করে থাকে সীমান্তে, তাহলে বাংলাদেশের সাথে ভারতের একটা ইয়ে তৈরি হবে। তো এই যে একটা মানে যুদ্ধ অবস্থা যদি ভারত ও পাশে পাকিস্তানের সাথে হচ্ছে, আবার যদি বাংলাদেশের সঙ্গে হয়, সে জায়গাটা তো আসলে কারোর কাম্য হতে পারে না। এবং বাংলাদেশ তো আসলে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি বা বাংলাদেশের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটি তো যুদ্ধ কোনোভাবেই চায় না। বাংলাদেশ আসলে যুদ্ধ চায় না, এবং বাংলাদেশ চায় একটা শান্তিপূর্ণ সমাধান। ডক্টর সাবের চৌধুরী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, এবং আমি জয়ন্তরা চৌধুরীকেও ধন্যবাদ জানাচ্ছি। যদিও দাদা এখন আমাদের সঙ্গে নেই, তাকে আমি ধন্যবাদ জানাতে চাই, তিনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ডক্টর সাবের চৌধুরী এবং শাহজাদা পারভিন, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে যুদ্ধ নয় শান্তি, সম্ভবত পৃথিবীতে সর্বোচ্চ উচ্চারিত শব্দ, তারপরও এই শব্দকে ভুরুক্ষেপ করে পৃথিবীতে যুদ্ধ বাঁধে। আমরা সবশেষ ইউক্রেন যুদ্ধ দেখলাম, আমরা গাজায় হামলা দেখছি, কিন্তু আমরা কখনোই এই যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। তবু শান্তি কেন যেন অধরাই থেকে যায় আমাদের। আমরা অন্তত আশা করতে পারি যে যা ঘটেছে আমাদের এই দক্ষিণ এশিয়া অঞ্চলে এখানেই থামুক, এ যেন আর প্রশস্ত না হয়। এবং এরই মধ্যে আমরা যে বড় বড় সুপার পাওয়ারদের বিভিন্ন রকম তৎপরতার কথা আমাদের অঞ্চলগুলোতে শুনতে পাচ্ছি, তা যেন আমাদের এই অঞ্চলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, আমাদের যেই রাষ্ট্রগুলো রয়েছে সবাই মিলে যেন সিদ্ধান্ত নেয় যে আমাদের অঞ্চল আমাদের নিয়ন্ত্রণেই থাকবে নাকি অন্য কোনো প্রভুদের হাতে চলে যাবে। সবাই ভালো থাকুন।